ওকে, তো আমরা পড়ছিলাম হচ্ছে ওয়েস্টল্যান্ড। তো দেখি আজকে কতদূর কি করা যায়। আর এদিকে টেল অফ টু সিটিজ এর কি অবস্থা তোমাদের বলো। টেল অফ টু সিটি পড়া হয়েছে না এখনো বাকি আছে? স্যার আমার একটু বাকি আছে। এখনো চলছে? টেক্সট টেক্সট পড়তেছো না সামারি শুধু? স্যার টেক্সটও পড়ছি, পাশাপাশি সামারিও পড়ছি। আচ্ছা, বাকিদের সবার কি অবস্থা? বাকিরা? স্যার পড়তেছি স্যার, একটু সময় লাগবে স্যার। আচ্ছা, স্যার আমি সামারি থেকে পড়ছি, বইটা কেনা হয়নি তো। একবার সামারি পড়ে ফেললে আর বই ভালো লাগবে না, আর বুঝতে পেরেছো? বই বোন কিনে পাঠাই দিবেন, আসলে মা একটু অসুস্থ তো, বাবা যাই যেতে পারছে না। হুম, কুরিয়ার সার্ভিসে নিবা বই? হুম, হ্যাঁ স্যার। তো অনেক দোকান আছে এখন, অনলাইনে অনেক ইয়া আছে যে নেওয়া যায়। বোন ঢাকা থেকে কিনে পাঠাই দিচ্ছে কুরিয়ারে করে। আহ, আচ্ছা, সময় কিন্তু খুব কম। হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্টের জন্য 1 মাস করে ধরলে পারেও, মানে এক একটা পেপারের জন্য 1 মাস করে ধরো, তাহলে যেহেতু আমরা দুইটা একসাথে পড়তেছি, 2 মাস শেষ হবে আমাদের জন্য, দুটো শেষ হয়ে যায়। বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। এইভাবে আগাতে স্যার, হবে। জি আমাদের স্যার। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে নতুন নিয়ম করছে 3 মাস পর পর ইন কোর্স হবে, অর্থাৎ দুইটা, হুম, এটা এটা কি সত্য নিউজ? এই নিয়ম তো আগে থেকেই আছে, শুধু আমরা করি নাই। তো আমাদের কলেজে হইতো না। কারো কোনো কলেজেই মানেনি। এই জন্য বললাম যে এই দুটা করে ইনকোর্স তো আগে থেকেই ছিল, এটা তো সে আমরা একবার একটা শীট পড়েছিলাম না, ওখানে তো বলাই ছিল, সে পুরনো প্রাচীন নিয়ম থেকে এটা আছে। শুধু আমরা টিচারেরা, কলেজের ইয়ারা, আমরা এগুলো মানাই নাই। এটা তো আমাদের, দেখো এই যে গ্রেডিং সিস্টেম, এখানে প্রথমেই বলা ছিল তোমাদের যে সিলেবাস আছে ওখানে দেখলে তো তোমরা পাবা, এমনকি তোমাদের সেট সাজেশন আছে ওখানেও বলা আছে। ঠিক আছে, ইনকোর্সের ব্যাপারে যে কয়টা করে ইনকোর্স নিতে হবে, দুটা করে তো সেই প্রথম থেকেই বলা আছে। মূল কথা হলো এখানে, মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ শিক্ষক কোথা থেকে আসা বলো তো? কোথা থেকে আসছে? আর পাবলিক ইউনিভার্সিটি। পাবলিক থেকে স্যার। হ্যাঁ, পাবলিক থেকে এসে তারা ভাব নেয়। পাবলিক ইউনিভার্সিটি থেকে স্যার। হ্যাঁ, পাবলিক বিশ্ববিদ্যালয়ে এসে টিচিং তো করতে তাহলে তো একদিন জাতীয় বিশ্ববিদ্যালয় তো একদম পাবলিকের উপরে চলে যাওয়া উচিত ছিল নাকি? হুম, আবার তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে দেখে নাক ছিটকাও, বলো, ছিটকায় না? জি স্যার। হ্যাঁ, কিন্তু সেই সেই চালাচ্ছে কারা? যদি এমন হতো যে জাতীয় বিশ্ববিদ্যালয়টা জাতীয় বিশ্ববিদ্যালয়ের টিচাররাই চালাচ্ছে, ওখান থেকে শিক্ষকরা চালাচ্ছে, তাহলে একটা কথা ছিল। হ্যাঁ, এই যে ইনকোর্সের কথা, এই যে দেখো বলছে অনার্সে ইনকোর্স পরীক্ষা গ্রহণ করতে হবে। ইনকোর্স পরীক্ষা হবে 20%, তার মানে পরীক্ষা হবে 15% এবং উপস্থিতি 5%, তো আগে থেকে বলা আছে। ঠিক আছে, এটা এটা কত তারিখের ইয়া দেখো, এখানে কত তারিখের ইয়া এটা বলো তো, অর্ডারটা? 13 সাল। 2013 সালে যখন এই সেশনটা শুরু হয়, 13-14 সেশন থেকেই মেনলি তোমাদের এই সিলেবাসটা শুরু, সে তখন থেকেই তো চলছে। তারপর বলছে কি এখানে, যে ইনকোর্স নিতে হবে প্রতিটি পত্রের অর্ধেক পাঠ্যসূচি শেষ করে পঠিত অংশের উপর উক্ত পত্রের পাঠদানকারী শিক্ষককে একটি ইনকোর্স পরীক্ষা গ্রহণ করতে হবে। এটা গেল একটা। একইভাবে পরবর্তীতে পাঠ্যসূচির বাকি অর্ধেক শেষ করে এই অংশের উপর আর একটি সহ মোট 2টি ইনকোর্স পরীক্ষা গ্রহণ করতে হবে, এবং অভ্যন্তরীণভাবে উত্তরপত্র মূল্যায়ন করে ইনকোর্স ও ক্লাস উপস্থিতিতে প্রত্যেক তথ্য পত্রে প্রাপ্ত মোট নম্বরের 1 কপি সংশ্লিষ্ট বিষয়ের পত্র কোড ও শিক্ষার্থীদের রোল নম্বরের বিপরীতে অনলাইনে জাতীয় বিষয়ে প্রেরণ করতে হবে। 1 কপি নম্বরপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ডাকযোগে প্রেরণ করতে হবে। হ্যাঁ, এগুলো তো আগেও ছিল, ছিল কি না বলো? এটা তো নতুন কিছু না, কিন্তু এতদিন আমাদের গুরুরা শুধু নিয়মই করে গেছেন। বুঝতে পেরেছ? এগুলো পালন করেন নাই, এগুলোকে খুব একটা সিরিয়াসলি দেখেননি। আর আমরা টিচারেরাও খাতা মূল্যায়ন করা, পরীক্ষা নেওয়া, এই ঝামেলায় আমরা আবার যেতে চাইনি। বুঝতে পেরেছ? এই জন্য তোমরা অভ্যস্ত না, এটা আমরা অভ্যস্ত না। হঠাৎ করেই মনে হচ্ছে যেন কিছু চালু করেছে, আসলে হঠাৎ করে না, একটু স্ট্রিক্ট হয়েছে। ব্যাপারটা এইখানেই।
কি বোঝা গেল? জি স্যার। আর উপস্থিতির ব্যাপার তো আরো বেশি ছিল, এখন তো 60% করেছে, সে 75% করেনি, এটাই তো বিশাল ব্যাপার। হ্যাঁ, এটা তো 75% করা উচিত ছিল। অনার্স পড়বা, মানে কলেজে বা শিক্ষা প্রতিষ্ঠানে না এসে অনার্স শেষ হয়ে যায়, এরকম প্রতিষ্ঠান পৃথিবীর আর কোথায় আছে বলো তো? এরকম প্রতিষ্ঠান আর কোথায় আছে যে অনার্স মাস্টার্স ক্লাস না করে, কলেজে না গিয়ে, ছাত্রদের পরিচিত নেই, সাবজেক্ট সম্পর্কে জ্ঞান নেই, কিন্তু অনার্স মাস্টার্স হয়ে যাচ্ছে? এটা এই পৃথিবীতে আর কোথায় আছে এগুলো এরকম বলো? আর কোথাও আছে? জানা আছে কোথাও? আমার তো এ পর্যন্ত জানা নেই। এরকম থাকলে সেখানে ভর্তি হয়ে চলে আসতাম, দিয়ে তো আবার পরীক্ষা দেওয়ার সময় আবার যেতাম। পড়াশোনা তো আমাদের নষ্ট করেছে এসব আমরাই। দায়িত্বশীল ব্যক্তি, বিসিএস ক্যাডার, হ্যাঁ, এদের হাতে ছেড়ে দিলেই তো সবকিছু ঠিক হয়ে যাওয়ার কথা ছিল। এদের উপর আবার নিয়ম চালাতে হবে কেন বলো? এরা না দায়িত্বশীল? এরা না বাংলাদেশের সবচেয়ে ভালো ভালো শিক্ষিত, হ্যাঁ, সৎ, হ্যাঁ, দক্ষ, স্মার্ট এক একজন ক্যাডার? এদেরকে কেন আবার চালাতে হবে উপর থেকে বলো? শিক্ষকতা পেশায় খুব ইচ্ছা করে এসেছিলাম, জয়েন করার 1 মাসের মধ্যেই বুঝতে পারলাম যে বাংলাদেশের সব সেক্টর যেমন, এটা তার থেকে খারাপ তো ভালো না। আর শিক্ষক, ও তো কি বলবো, গাল দিয়ে আর বলতে পারলাম না, কিভাবে ভালো বলবো তা আমার জানা নেই। সবথেকে অকেজো মানুষ হচ্ছে বাংলাদেশের শিক্ষকেরা, কারণ সবাই শিক্ষক। যে গৃহের টিচার সেও শিক্ষক, যে কোচিং সেন্টার চালায় সেও শিক্ষক, যে নিজে একটা স্কুল খুলে বসেছে সেও শিক্ষক, তাই নয় কি বলো? স্যার গ্রামে সিম্পল একটা অনের স্টুডেন্ট পড়াইলে শিক্ষক হয়ে যাচ্ছি। হ্যাঁ, সেও শিক্ষক। হ্যাঁ, বাংলাদেশে দুইটা জিনিসের ছড়াছড়ি, এই জন্য এই দুটা ক্যাডারের কোনো সম্মান নেই। একটা হলো ডাক্তার, আর একটা হলো কি টিচার। এদের ক্যাডার ভিত্তিক কোনো সম্মান নেই, এদের কোনো প্রমোশন নেই, কারণ এদের লাগে না। এদের যদি হাতে মানে নাও গুনি, তাও তো পড়াশোনা চলে যাবে বলো? কিছু হলেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কিছু হলেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। কারণটা কি? কারণ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও পড়াশোনা চলবে, ও খোলা থাকলেও পড়াশোনা চলবে। অতএব এটা নিয়ে ঝামেলা পোহানোর তো দরকার নেই, আছে বলো? শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে কি, যদি বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান নাও থাকে, তাও কোনো ক্ষতি হবে না। তো যাই হোক, ওগুলো বলে আর তোমাদের সময় নষ্ট করাবো না, গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা আমরা কতদূর পড়েছিলাম বলো তো? 3 কি শেষ করেছিলাম? পার্ট 3 কি শেষ হয়েছিল? না স্যার, লাস্টে দুটো স্ট্যান্ডার ছিল। ওগুলো কি তোমরা পড়েছিলে না আমাকে পড়াতে হবে? পড়াই দিব? পড়েছি স্যার, তো ওরকম তো মানে বুঝি নাই। স্যার আপনার মতো তো হয় না, মানে আপনি যেভাবে বুঝান আমরা বললে ওইভাবে অতটা বুঝি না। সেটা একসময় বুঝতে শুরু করবা, ওটুকু তো সমস্যা হবে, ওটা আমাদেরও হয়েছে, তোমাদেরও হবে। এই জন্যই শুধু যখন অনার্স মাস্টার শেষ হয়ে যাবে, গিয়ে শুধু বলবা যে টিচারের কি দরকার ছিল, টিচার না হলেও আমরা পারতাম। বুঝতে পেরেছো? নাকি বলো? না স্যার, এটা সম্ভব না। না, এটাই তো হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে। হোয়াট ইজ দ্য সাকসেস অফ টিচার্স? এরকম প্রশ্ন আমাদের বড় বড় সচিবদের দ্বারা করা হয়। আমরা টিচারদেরকে কেন প্রমোশন দিব? টিচারদের সাকসেস কোথায়?
হোয়াট ইজ দ্য সাকসেস অফ টিচার্স? টিচারদের সাকসেস কোথায় বলো? প্রমাণ করতে হবে তো সাকসেস। সো হাউ শুড উই প্রুভ ইট? কিভাবে প্রমাণ করব আমরা যে সাকসেস, বলো আমরা সাকসেসফুল কি না সেটা প্রমাণ করব কিভাবে বলো? এই জাতীয় আজগুবি প্রশ্ন যদি কোনো দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে আসে, তাহলে তুমি আর কি উত্তর দিবা বলো? একজন বলো তো যে টিচারদের সাকসেস কোথায় মাপবো, আমরা কিভাবে মাপবো যে টিচারেরা সাকসেসফুল? আর যদি তাই হয় তাহলে হোয়াই উই শুড কল দ্য আদার সেক্টর সাকসেসফুল? অন্য সেক্টরকে আমরা সাকসেসফুল কিভাবে বলবো? কোন দিক থেকে বলো? পুলিশ সাকসেসফুল, প্রশাসন সাকসেসফুল, বলো আর্মি সাকসেসফুল, মন্ত্রী থেকে শুরু করে সবাই সাকসেসফুল, সবাই বলো। স্যার যেহেতু এটা একটা কথা প্রচলিত আছে যে শিক্ষা জাতির মেরুদণ্ড, মানে মানুষ যদি শিক্ষিত হবে, যত মানুষ শিক্ষিত হবে সে জাতি তত বেশি উন্নত হবে। এখন শিক্ষা দ্বারা আমরা মূলত কি বুঝি? এখন আমার শিক্ষা দ্বারা মূলত বোঝায় যে নলেজ গুলো আমরা শিখে সেটা বাস্তবিক ভাবে, মানে ওটা প্র্যাকটিক্যাল ভাবে আমরা ইউজ করব, সেটার করার ক্যাপাবিলিটা। কিন্তু দেখা যাচ্ছে আপনার বাংলাদেশে এই শিক্ষা ব্যবস্থা মানে চরম ভাবে ভঙ্গুর করে দেওয়া হয়েছে বিগত বছরগুলোতে। এখন এটা ইন্টেনশনালি তারা করেছে এরকম মানে দেখা যাচ্ছে বা মনে হয় আমার এই বিষয়টা। এখন স্যার শিক্ষার একজন শিক্ষকের সফলতা সেটার স্যার মাপকাঠি হলো তার যে স্টুডেন্ট যাদের তারা পড়াচ্ছে তাদের মধ্যে কয়জন এরকম স্যার ক্রিয়েটিভ কিছু করলো বা সেরকম মানে দেশের সেবার জন্য। এখন কোনো কিছুর সফলতা ধরতে গেলে দেখা যায় যে তার নিজের জন্য না, সে ব্যক্তি স্বার্থে কি করলো বা সাধারণ জনগণের জন্য সার্ভিসে সে কি করলো। এখন শিক্ষকেরও স্যার সফলতার মানদণ্ড এখানেই স্যার প্রকাশ পায় যে তার স্টুডেন্টরা তার কাছ থেকে শিখে দেশের জন্য কি ধরনের কন্ট্রিবিউশন করতে পারছে এগুলো। আর অন্য অন্য সেক্টর গুলো তো স্যার দেখা যায় এখন সফল তারাও না, তাদেরও তো অনেক করাপশনের হিস্টোরি আছে, তাদেরও তার স্যার ব্যাপক যে কাহিনী বা তাদের মানে যেগুলা ইল অ্যাক্টিভিটি, ইল মোটিভ বা ইল অ্যাক্টিভিটি তারা যে এগুলা করতেছে, সো এগুলো স্যার তাদেরকে সাকসেসফুল মানে প্রশাসন হোক, পুলিশ মন্ত্রণালয় বা মন্ত্রী পরিষদ, এখানে তাদেরও অ্যাকুরেটলি এক্স্যাক্টলি সেভাবে বলা যায় না যে তারাও ভালো বা তারাও সফল হয়েছে। আর শিক্ষকের যে এটা স্যার এই যে দাম দেওয়ার যে ব্যাপারটা, সেটা হইলো এই যে আমাদের যে মোরালিটি দেখা যায় অনেক অংশে শিক্ষার যে এখন গ্রাউন্ড থেকে এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, যে মোরালিটি নৈতিকতা এই ব্যাপারগুলো যেগুলো আপনার আরো 8-10 বছর আগে ছিল, তখন মানুষ একটা স্টুডেন্ট টিচারকে একটা রেসপেক্ট করতে জানতো যে কিভাবে সেই রেসপেক্ট করতে হয়। কিন্তু দেখা যায় যে নিউয়ার জেনারেশন যারা, তারা অনেকাংশে যে টিচারের সাথে সেভাবে বা কথাবার্তা বা বিহেভ বা অ্যাটিটিউড, অ্যাটায়ার, তাদের জেস্টার এইভাবে কোনোটাই স্যার ঠিক না। অনেক বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টের এই জিনিসগুলো ঠিক নয়। সো এই ক্ষেত্রে তারা যেভাবে যে টিচারদের নেগলেক্ট করা শুরু করছে বা তাদের যে ভ্যালু প্রপার দিচ্ছে না। আর স্যার এই যে ফেসবুক বা ইন্টারনেট এইগুলার মিস ইউজ, এগুলা ব্যাপকভাবে ছড়িয়ে যাওয়ার কারণে আর আমরা বাহিরের কৃষ্টি কালচার এগুলো আপনার ট্রেন্ড গুলো ফলো করার কারণে দেখা যাচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে আমাদের ইন্টারেস্টটা অনেকাংশে হারিয়ে যাচ্ছে। আর হারানোর ফলে আমরা আর আরেকটা বিষয় হলো সবচেয়ে যে যে পাশ করায় দেওয়া যে কোনো বোর্ড পরীক্ষায় দেখা যায় যে কোনোভাবে লেখলে বা খাতাগুলা ঠিকভাবে জাস্টাস না করে এইভাবে পাশ দিয়ে দেওয়ার ব্যাপারটা, তো আমরা তো পাশ হচ্ছি বোর্ড পরীক্ষায় বা আদার্স ইন কোর্স পরীক্ষায়, যেমন আমাদের আগে ছিল যে অ্যাটেন্ডেন্স না থাকলেও বা পরীক্ষায় ঠিকভাবে খাতা না লেখলেও দেখা যায় যে তাদেরকে ইন কোর্স নাম্বারটা দিয়ে দেওয়া হতো। সো এই ক্ষেত্রে দেখা যায় তাদের আমাদের মধ্যে সবার একবারে শুরু থেকে একবারে একটা এরকম অনীহাটা তৈরি হয়েছে আর সার্কামস্টান্সেসের জন্য। আর কোন সচিব যদি স্যার এটা বলে থাকে যে শিক্ষকের সাকসেস কথা, আমরা ডেফিনেশনটা এটা কিভাবে দিব? এখন তাদের তো কাজ করার সুযোগই দেওয়া হয় না। তাদের যে আপনার অবজেক্টিভলি ভাবে যে একটা কাজ করতে দিবে,
সেইটার গ্রাউন্ড তো স্যার তাদের জন্য তৈরি করে দেওয়া হয় না। এখন তারাও চলে দেখা যায় তাদের কমান্ডে, তারা যেভাবে বলে যে এইভাবে এইভাবে ইয়ে করতে হবে, সরকারের নীতি মালার ভিত্তিতেই তো শিক্ষকদের চলতে হয় বা তারা এগুলা ফলো করে। এখন তারা যদি প্রত্যেকটা শিক্ষক তো তাদের এবিলিটি আছে যে নিজভাবে তাদের ক্লাস বা প্রত্যেকটা ডিপার্টমেন্ট চালাবে, দেখা যায় এগুলা তারা স্যার পারে না, বিভিন্ন কারণেই পারে না। তো এইটা তার সজীবের একবারে মানে একটা ভুল ইনভ্যালিড কোশ্চেন যেটা সে যদি করে থাকে স্যার। স্যার এই ক্ষেত্রে আমার একটা ভিন্ন মত আছে স্যার। সেটা হচ্ছে শিক্ষকের সফলতা যদি স্টুডেন্টের ক্রিয়েটিভিটি হোক বা স্টুডেন্টের সফলতার উপর নির্ভর করে, তাহলে সেই ক্ষেত্রে যে সচিব উনি যে কোশ্চেনটা করেছে শিক্ষকের সফলতা কোথায়, তাহলে উনিও তো কোনো না কোনো মানে শিক্ষকেরই মানে ছাত্র ছিলেন, এখন সে এই অবস্থায় এসেছে। তো এ নিয়ে সমাজ তাকে সফল বলতেছে, আমাদের সচিব সাহেবকে সমাজ সফল বলতেছে, কিন্তু যদি এনার মানদণ্ডে আমি আমার শিক্ষককে বিচার করতে যাই, তাহলে আমার শিক্ষক তো তাহলে সফল হয়নি, না, সেটা কারণ তো অবশ্যই শিক্ষক তো অবশ্যই। একটা ভালো মানুষ বানাতে পারে নাই। হ্যাঁ হ্যাঁ আমার অবশ্যই, হ্যাঁ, এটাই আমার আমি বলেছিলাম। পার্সপেক্টিভ থেকে স্যার, আমার শিক্ষক স্যার শিক্ষা বিষয়টা তো স্যার একাডেমিক হবেই। হ্যাঁ, আমরা বই খাতা নিয়ে স্কুলে যাই, এটা একটা শিক্ষা, বাট আসল শিক্ষা কি এটাই স্যার? শিক্ষা মানে কি শুধু সার্টিফিকেট দিবে, আমি কিছু জ্ঞান দিলাম, আমরা ওই জ্ঞান ইউজ করে আমরা শিক্ষা আমার মতে তো শিক্ষা মানে হচ্ছে আমরা ব্যবহার, আমরা আমরা এক একজন আরেকজনের সাথে কিরকম ব্যবহারটা করতেছি। আবার এই শিক্ষার জন্য আমার কোনো প্রতিষ্ঠানের দরকার নাই, এই শিক্ষার জন্য আমার কোনো একদম আহামরি পিএইচডির দরকার নাই। আমাদের আসল শিক্ষা হওয়াটা এটাই উচিত যে আমি আমার অবস্থান থেকে আমার আরেকজনকে আমি কিভাবে সম্মান দেখাবো, একই সাথে আমার ছোটদেরকে আমি কিভাবে সম্মান দেখাবো, এই জিনিসটা স্যার নির্ভর করে। আর বর্তমানে যে অবস্থা স্যার, যারা শিক্ষার কথা বলে, একজন কলেজের শিক্ষককে যদি একজন আহ, মানে যে কি যেন থাকে উপজেলার শিক্ষা অফিসার, যিনি বিশেষ ক্যাডার নন, আবার একজন বিশেষ ক্যাডার কি সে যখন জাজ করতে যাচ্ছে, তাহলে এখানে আবার কোথায় শিক্ষার একটা মানে ই থাকলো, ভ্যালুটা কোথায় থাকলো? যে আমার লোয়ার ক্লাস একজন মানুষ আমাকে যখন জাজ করবে, আমি কোরআনের হাফেজ হতে পারি, এখন একজন যে কোরআন সম্বন্ধে জানে না, সে যদি আমাকে এখন ওই বিষয়ে প্রশ্ন করে, তাহলে ওনাকে কি উত্তর দেবো? এখানে কি আমার ওই প্রশ্ন উত্তর দেওয়াটাও যৌক্তিক কিনা? তা এই জায়গাটাতেই সমস্যা স্যার, আমরা বুঝি না যে আসলে আমার কি করা উচিত এবং আমার কোথায় থামা উচিত, কোথায় আমার কি কথা বলা উচিত, এটা আমরা বুঝি না স্যার। আর এই শিক্ষকের সফলতা এটা নির্ভর করবে যে আমি আমার ছাত্রকে মানুষ করতে পারলাম কিনা। মানুষ আর আমরা যে মানুষ, রক্ত মাংসের মানুষ, এই মানুষ আর আমরা যে মানুষত্বের কথা বলতেছি, এই মানুষ তো এক না স্যার, না, তাহলে এটা তো এত করাপশন হতো না। হ্যাঁ, আমি আমার দাদুকে বলতাম যে, দাদু বলতো আমিও তো আমাদের ছেলে মেয়েদেরকে মানুষ করেছি, আমি তো হাতে পায়ে লম্বা হলে কি মানুষ হয় বলো? হাতে পায়ে লম্বা তো মানুষকে তুমি বন জঙ্গলে ফেলে রাখলেও শুধু খাবার পাইলেও সে হাতে পায়ে লম্বা হয়ে যাবে, কিন্তু মানুষের জি স্যার। চিন্তা যদি ঠিক না থাকে তাহলে কি হবে বলো? হবে না। তো ব্যাপারগুলো ঠিক এরকম যে অনেক কিছুই ঘটতেছে, ইয়া করতেছে, কিন্তু আর কি বলবো, যাক, ও আর কি বলি না, অনেক সময় খালাম তো তোমাদের। আচ্ছা যাক, তাহলে ও আমরা 5 পর্যন্ত পড়ছিলাম। আচ্ছা 5 পর্যন্ত পড়েছি তাই না? হুম। আচ্ছা আচ্ছা, এখানে কত, 6 আর 7? হুম, জি স্যার। 6 আর 7। দেখো এই যে ওয়েস্টল্যান্ডে যে আমরা ছোট ছোট ইমেজগুলো পাচ্ছি, এগুলো দিয়ে আসলে কি নির্দেশ করছে বলো? এগুলো দিয়ে কি নির্দেশ করতেছে? যে সাহিত্য, মডার্নিটি। বলো কি নির্দেশ করছে, যে কিসের অভাব বলো? কিসের অভাবকে নির্দেশ করতেছে বারবার? হুম, স্যার স্পিরিচুয়াল ফুলফিলমেন্ট। হ্যাঁ, একটা হচ্ছে কি ডিসকানেকশন বিটুইন মেন, তাই তো? মানুষের মধ্যে একটা যে যোগাযোগ, সেটা তো দিন দিন যাচ্ছে গা, এখন তো আরো যাচ্ছে, এখন তো আরো যাচ্ছে। আর নীতি নৈতিকতার ব্যাপার তো গেছে গায়ে। হ্যাঁ, তো এই জায়গাগুলোকে বারবার নির্দেশ করা হচ্ছে, বারবার বলা হচ্ছে। এটা ধর্মের ক্ষেত্রে বলা হচ্ছে, আইনে বলা হচ্ছে। তবে আমার সবচেয়ে বড় যেটা অভিমত হলো, স্ট্রিক্ট আইন ছাড়া মানুষকে কোনো কিছু দিয়েই নিয়ন্ত্রণ করা সম্ভব না।
বুঝতে পেরেছো? আর যে দেশে আইনের প্রয়োগ নেই সে দেশ ও যত ধার্মিক লোক থাকুক, যত শিক্ষিত লোক থাকুক, ও দিয়ে কোনো কাজ হবে না। ওটা আদর্শ সমাজ হিসেবেই থাকবে। ঠিক আছে? তো আইডিয়াল একটা সমাজ হিসেবে ভাবতে হবে, ওটা আমরা বাস্তবে প্রয়োগ করতে পারবো না। এইটা হলো বড় কথা। যাই হোক, আমরা 6 নম্বরটা পড়ি, দেখি এখানে কি কি বলছে। দেখো কি বলছে, দিস মিউজিক ক্রেপ্ট আপন, দেখো ক্রেপ্ট বাই মি আপন দ্য ওয়াটার্স। হ্যাঁ, ক্রেপ্ট বাই মি মানে কি, আমার পাশ দিয়ে বয়ে যাচ্ছে, তাই তো? ক্রেপ্ট হয় মানে ক্রিপিং বলা কেমন করে বোঝায়, হামাগুড়ি দিয়ে চলে না, ওই যখন ইঁদুর বাদুর সাপ যেমন করে চলে ওটাকে ক্রিপিং বলা হয়। তার মানে দিস মিউজিক ক্রেপ্ট বাই মি আপন দ্য ওয়াটার্স। আপন দ্য ওয়াটার্স মানে কি, পানির উপর দিয়ে আমার পাশ দিয়ে মিউজিক বয়ে যাচ্ছে। ঠিক আছে? তো ইয়ার কথা মনে আছে, দ্য রেপ অফ দ্য লক, বেলিন্ডা, মনে আছে? জি জি স্যার। হ্যাঁ, সে টেমস রিভারে, তাই তো, কি করছিল, সে বোটে চড়ে সবার সাথে কোর্টে যাচ্ছিল মজা করতে করতে। তো এরকম মনে করো যে দেখা যাচ্ছে কি, আমি আছি যেখানে, তার পাশ দিয়ে পানির উপর দিয়ে মিউজিক বয়ে চলছে। তার মানে কি, ওই যে নৌকাতে করে বা বোটে করে ইয়াতে করে খুব আনন্দ মজা করছে, জাহাজে করে মানুষজন চলছে, আমি পাশ যাচ্ছি, তার পাশ দিয়ে যাচ্ছে। অ্যান্ড অ্যালং দ্য স্ট্র্যান্ড আপ কুইন ভিক্টোরিয়া স্ট্রিট, বিশেষ করে এই যে আমি যেখানে আছি তার পাশেই, ঠিক আছে তো? স্ট্র্যান্ড মানে বুঝি, অ্যান্ড অ্যালং দ্য স্ট্র্যান্ড, হোয়াট ইজ দ্য মিনিং অফ স্ট্র্যান্ড? দেখো দেখো, দ্য শোর অফ আ সি, লেক অর লার্জার রিভার, তার পাশে কি কি আছে, ইমেজগুলো দেখাচ্ছে না। দেখো, স্ট্র্যান্ড বলতে কোনটুকু বোঝায়, এই যে এইটুকুকে বোঝায়। ঠিক আছে? এই জায়গাটা অংশটুকু। কক্সবাজারে গেলে কি দেখতে পাই, সবাই মিলে কি কি করছে বলো? কক্সবাজারে খুব মজা হইচই হচ্ছে নাকি? আর ওদিকে আরেকটা পড়েছিলাম না আমরা, যে একটা নদী দেখাচ্ছে কি পুরো শূন্য হয়ে পড়ে আছে, সেখানে নিম পেড়া নাই, সেখানে কোনো আনইউজড বোতল বা অন্যান্য পেপার কাগজ মানে পলিউশন নেই। তার মানে কি, এখানে মানুষের চলাচল নেই। আবার এখানে দেখাচ্ছে কি, যে সফট মিউজিক চলছে অ্যালং দ্য স্ট্র্যান্ড আপ কুইন ভিক্টোরিয়া স্ট্রিট। ও সিটি সিটি আই ক্যান সামটাইম হেয়ার বিসাইড আ পাবলিক বার ইন লোয়ার টেম স্ট্রিট। আবার এরকম মিউজিক আমি শুধুমাত্র যে নদীর পাশে শুনতে পাই বা নদীতে শুনতে পাই তা না, আর কোথাও শুনতে পাই এই মিউজিক বলো? তার বার পাব লোয়ার টেমস রিভারের পাশে যে পাবলিক বার আছে, এখানেও আমি শুনতে পাই। মিউজিক বাজছে, মজা করছে সবাই। দ্য প্লিজেন্ট হুইনিং অফ আ ম্যান্ডোলিন, ম্যান্ডোলিন বুঝুন তো কোন বাদ্যযন্ত্রকে বোঝায়? টাইটানিক দেখছিলাম আমরা, টাইটানিক মিউজিক দেখছো? এই টাইটানিক ইয়া সিনেমা, হ্যাঁ, এ দেখো বড় ধরনের এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এগুলো ম্যান্ডোলিন। হ্যাঁ, ছোট আছে, ঠিক আছে তো? এগুলো বাজাচ্ছে মানে ওই মিউজিক বাজতেছে, আর সবাই এখানে কি রান্না দিয়ে জিনিস চলে আসছে। ওকে, এই যে ম্যান্ডোলিন, এইটা বাজতেছে। হ্যাঁ, দ্য প্লিজিং হুইনিং অফ আ ম্যান্ডোলিন অ্যান্ড দ্য ক্ল্যাটার অ্যান্ড দ্য ক্ল্যাটার ফ্রম উইদিন। হ্যাঁ, উইদিন থেকে কি আসছে? ক্ল্যাটার। ক্ল্যাটার মানে কি? নয়েজ, লাউড নিউ মানে নয়েজ, তাই তো? হইচই করতেছে মানুষ, মিউজিক বাজতেছে, খুব নাচাগানা চলতেছে। হোয়ার ফিশম্যান লাউঞ্জ অ্যাট নুন, ফিশম্যান মানে কি? ফিশারম্যান। অ্যান্ড হোয়ার ফিশম্যান লাউঞ্জ অ্যাট নুন, লাউঞ্জ মানে যেখানে তারা আশ্রয় নেয়। মনে করো নদীর পাশে একটা লাউঞ্জ আছে যেখানে ফিশম্যান এটা রেস্ট নেয়, সেখানে কি কি হচ্ছে দেখো? ক্ল্যাটার, আ ক্ল্যাটার ফ্রম উইদিন হোয়ার ফিশম্যান লাউঞ্জ অ্যাট নুন, হোয়ার দ্য ওয়ালস অফ ম্যাগনাস মার্টায়ার হোল্ড ইনএক্সপ্লিকেবল স্প্লেন্ডার অফ আয়োনিয়ান হোয়াইট অ্যান্ড গোল্ড। এবং যে লাউঞ্জের ওয়াল, হোয়ার দ্য ওয়ালস অফ ম্যাগনাস মার্টায়ার, ওই দেখো বলছে কি, যার পাশে মানে লাউঞ্জ আছে তার পাশে আবার আছে কি? ম্যাগনাস মার্টায়ার মানে হচ্ছে একজন চার্চ, স্যার। হ্যাঁ, একজন মনে করো সেইন্ট,
তার নাম অনুসারে চার্চটা দেওয়া হয়েছে। দেখো ম্যাগনাস মার্টার চার্চ কোথায় অবস্থিত, দেখো লন্ডন ইংল্যান্ড। এই যে এই চার্চটাকে বোঝানো হচ্ছে, সেই চার্চ আছে লন্ডন ব্রিজ টেমস রিভারের পাশে, হ্যাঁ সেটা আছে। তো সেখানে কি হচ্ছে দেখো, মানে দেখাচ্ছে যে একই একই বিল্ডিং এরকম আছে না, মনে করো একই বিল্ডিং এ উপরে রয়েছে মসজিদ নাকি, তার নিচে রয়েছে হোটেল, তার পাশে রয়েছে বার, তার পাশে রয়েছে মার্কেট, পাশে রয়েছে এরকম কিছু, হ্যাঁ সবাই ব্যবসা করতেছে, সবাই টাকা পয়সা লেনদেন করতেছে, আর নামাজের সময় আমরা কোথায় যাচ্ছি, নামাজ পড়তে যাচ্ছি। ঠিক আছে, শুধু কি নামাজটা কি একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে না মনে হচ্ছে, বা গির্জায় যাওয়া চার্চে যাওয়ার কি একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে বলে মনে হচ্ছে না, যেখানে যেন কোনো এটা একটা অভ্যাস যেতে হবে। যেমন চায়ের দোকানে বন্ধুর সাথে যদি একটু গল্প করতে না যায় আজকে কেমন জানি ভালো লাগে না, উস্কুস উস্কুস লাগে, প্রতিদিন বিকালে যাওয়া হয় না, হ্যাঁ ঠিক ওইরকম একটা ব্যাপার এখানে সেটা দেখানো হচ্ছে। একদিকে চলছে কি সেই রকম আনন্দ মজা, আর একদিকে চলতেছে বার, আর একদিকে চলতেছে চার্চ, হ্যাঁ এবং চার্চের ওয়ালগুলো কেমন দেখো, হোয়ার দ্য ওয়ালস, ওয়ালগুলো কেমন বলে, চার্চের ওয়াল কি জাতা ওয়াল নাকি বলো, ইনসাইড দ্য ওয়াল, হ্যাঁ দেখো মানে কি এই যে বিভিন্ন ধরনের ইমেজ খোদাই করা গোল্ড দিয়ে, হ্যাঁ গোল্ডের মূর্তি এখানে, তাই বলছে না, কি বলছে দেখো, হোয়ার দ্য ওয়ালস অফ ম্যাগনাস মার্টার হোল্ড, তাহলে ম্যাগনাস মার্টার বা চার্চের যে দেয়ালগুলো, সেই দেয়ালগুলোতে অঙ্কন করা আছে কি, ইনএক্সপ্লিকেবল স্প্লেন্ডার, অবর্ণনীয় স্প্লেন্ডার, যেটা সহজে বর্ণনা করে শেষ করা যাবে না। কি দিয়ে তৈরি সেগুলো, অফ আয়োনিয়ান হোয়াইট অ্যান্ড গোল্ড। এইরকম একটি জাঁকজমক একটা জায়গা, হ্যাঁ মানে সবকিছুর মধ্যে জাঁকজমকতা আছে, শুধু কি নাই বলো, এখানে কি নাই, শুধুমাত্র যেটা থাকার কথা শুধু সেইটাই নাই, হ্যাঁ দেখো ভক্তি ভক্তি নেই। ইট হাইলাইটস দ্য চার্চ বিউটি স্পেশালি ইটস আর্কিটেকচারাল স্টাইল আয়োনিয়ান and the use of white and gold in its design suggest a sense of timelessness, as timeless inexplicable grandeur. This phrase contrasts this with the surrounding more mundane sounds of city, হ্যাঁ তাহলে এখানে মোর চার্চ, পাশে বার, তারপরে লাউঞ্জ, সেখানে ম্যান্ডোলিন বাজিয়ে তারা গান করতেছে, পাশে বার বার আছে সেখানে নাচা গানা করতেছে, কত কিছু চলছে সব কিছু একসাথে, হ্যাঁ তাই বলছে এখানে সেই ফ্রেজটা দিয়ে কি বলছে যে দেখো, ইট সাজেস্ট দ্যাট দ্য ক্ল্যাটার অফ দ্য প্রেজেন্ট দেয়ার ইজ স্টিল প্লেস অফ প্রোফাউন্ড বিউটি অ্যান্ড স্পিরিচুয়াল সিগনিফিকেন্স দ্যাট ক্যান বি ফাউন্ড। এই যে এর ভিতরে যদি আমরা একটু দেখি কত সুন্দর দেখতে, হ্যাঁ এই যে দেখো এখানে দেখো গোল্ড, হ্যাঁ তারপর হচ্ছে হোয়াইট বা বিভিন্ন সবগুলো কি একটা সুন্দর জাঁকজমকতা আছে ভিতরে। অন্যদিকে কি কি হচ্ছে, দ্য রিভার, তার পাশে রয়েছে যে নদীটা, যে নদীর উপর দিয়ে আমি যখন যাচ্ছিলাম তখন মিউজিক আমার পাশ দিয়ে যাচ্ছিল, মানে মিউজিক বাজছে যে হয়তো নদীতে, বোটে, জাহাজে, হ্যাঁ সেখানে কি আছে, সেই নদীতে আছে ওয়েল অ্যান্ড টার, দ্য রিভার সোয়েটস, সোয়েট মানে কি, সোয়েট বলতে কি বোঝায় বলো, ঘাম হয়ে যাওয়া, কিন্তু নদী সোয়েট মানে কি, ঘেমে গেলে কি কি হয়, আমরা একটু ইয়া হয়ে যান, অপরিষ্কার হয়ে উঠি না বলো, ঘাম টাম লাগে আমরা একটু অপরিষ্কার হয়ে উঠি, তেমনি নদীও কেমন হয়ে উঠেছে, ওয়েল এবং টার দ্বারা কি হয়ে গেছে, সোয়েট হয়ে গেছে, মানে পলিউটেড হয়ে গেছে, কাভার্ড হয়ে গেছে। দ্য বার্জেস ড্রিফট উইথ দ্য টার্নিং, দেখো টাইড, বার্জেস মানে কি বিশাল বিশাল বড় বড় জাহাজ, ঠিক আছে সেগুলো কিছু ভেসে যাচ্ছে, উইথ দ্য টার্নিং টাইড, টার্নিং টাইড মানে কি ওই জোয়ার দিয়ে, হ্যাঁ অ্যান্ড রেড সেলস ওয়াইড টু লিওয়ার্ড সুইং অন দ্য হেভি স্পার, এবং রেড সেল যেটা ওয়াইড হয়ে আছে, কিসে ওয়াইড হয়ে আছে, লিওয়ার্ড, লিওয়ার্ড মানে কি জাহাজের কোন অংশটাকে বোঝায়, জাহাজের মাস্তুল বুঝি আমরা, এবং সামনের অংশটা দেখো লিওয়ার্ড অফ আ শিপ, দেখি
এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই যেখানে দেখো, যখন উইন্ডওয়ার্ড চলতেছে তখন একরকম, আর লিওয়ার্ড মানে হচ্ছে বিপরীত দিকে, ঠিক আছে? তো মাস্তুলের উপরে ডিপেন্ড করে যে আমি ফ্ল্যাগটাকে বা পালটাকে আমি কিভাবে ঘোরাবো, তার উপর এই অংশটাকে নির্দেশ করে। তাই সেটা বলছে যে টু লিওয়ার্ড সুইং অন দ্য হেভি স্পার, দ্য বার্জেস ওয়াশ ড্রিফটিং লগস ডাউন গ্রিনউইচ রিচ, দেখো পাস দ্য আইলস অফ ডগস, তাহলে আইলস অফ ডগস মানে একটা দ্বীপ আছে, হয়তো আইল আছে, তার পাশ দিয়ে ডাউন গ্রিনউইচ রিচ। গ্রিনউইচ কি বোঝে বলো তো? গ্রিনউইচ কি একটা জায়গার নাম, তাই না? গ্রিনউইচ একটা জায়গার নাম, যেটা দিয়ে কি কি বোঝায়? একটা ওই যে আমরা গ্রিনউইচ মান বুঝি না, যেখান দিয়ে আমাদের তারিখের ইয়ে আছে, ল্যান্ডমার্ক আছে, ওইখান দিয়ে কি হচ্ছে? বার্জেস ওয়াশ ড্রিফটিং লগস, মানে কি বিশাল বিশাল বার্জ কি নিয়ে চলছে তারা, বলো তো কি নিয়ে চলছে? কাঠের বড়ি। হ্যাঁ, দেখো বলছে কি ড্রিফটিং লগস, হ্যাঁ, ওয়াশ ড্রিফটিং লগস ডাউন গ্রিনউইচ রিচ পাস দ্য আইলস, মানে এটা দিয়ে বোঝাচ্ছে যে এই জাহাজ চলছে বিশাল বিশাল লগ নিয়ে, কোথা দিয়ে? এই গ্রিনউইচের যে লাইন আছে সে লাইন বরাবর, যেখানে একটা দ্বীপ আছে ডগস, আইলস অফ ডগস, তার পাশ দিয়ে এভাবে চলছে। এভাবে বড় বড় জাহাজ চলছে। বড় বড় জাহাজ যখন চলছে তখন বড় বড় জাহাজ চললে নদীর অবস্থা কেমন হবে বলো? নদী কি ভালো থাকবে? হ্যাঁ, না স্যার। নদী নিশ্চয়ই ভালো থাকবে। সেই সেই জাহাজ থেকে আসা অয়েল, টার সব কিছু মিলে নদী পুরো পলিউটেড হয়ে গেছে। তো এখানে এটা এক ধরনের মিউজিকের সঙের মতোই, সং নির্দেশ করতে হবে, ওয়েলা ওয়েলিয়া, হ্যাঁ, এটা গানের যে সুর মিউজিক সেটা কিন্তু দেখানো হয়েছে। তারপর হচ্ছে এলিজাবেথ অ্যান্ড লাইচেস্টার, এটা হচ্ছে আবার নাম। দেখো বিটিং ওয়ার্স, বিটিং ওয়ার্স মানে হচ্ছে ওই ওয়ার্স মানে কি বুঝি আমরা? ওয়ার্স দিয়ে কি কি বোঝায়? বৈঠা, আক্রিক না বৈঠা, বৈঠা, তাই তো? হ্যাঁ, তাই এলিজাবেথ এবং লাইচেস্টার দুটা বোটের নাম, যে বোটগুলো চলছে কি বে? বিটিং ওয়ার্স, তাই তো? ওয়ার্স বে, হ্যাঁ, মানে হচ্ছে বৈঠা বে বে দুইটা কি হচ্ছে? জাহাজ বা নৌকা চলছে। দ্য স্টার্ন ওয়াজ ফর্মড আ গিল্ডেড শেল রেড অ্যান্ড গোল্ড, দ্য স্টার্ন ওয়াজ ফর্মড। স্টার্ন কি বলো? দ্য স্টার্ন হচ্ছে জাহাজের, দেখো পিছনের পার্টটাকে বোঝায়। আমি আগে স্টার্ন অফ আ শিপ দেখি। স্টার্ন অফ আ শিপ, স্টার্ন সাইডে দেখি, এই দেখো এই অংশটাকে বোঝায়, এরকম অংশটাকে। হ্যাঁ, দেখো স্টার্ন হচ্ছে কি? এই যে এই যে স্টার্ন, হ্যাঁ, মানে কি কোন সাইড? এটা জাহাজের ব্যাক সাইড, তো জাহাজের ব্যাক সাইড, মানে কি দেখাচ্ছে যে সেই রকম জাহাজ। হ্যাঁ, দ্য স্টার্ন ওয়াজ ফর্মড আ গিল্ডেড শেল রেড অ্যান্ড গোল্ড, রেড অ্যান্ড গোল্ড কালার দিয়ে সুন্দর করে এই নৌকা বা জাহাজের পিছনের অংশটা তৈরি করা হচ্ছে। যেমন এখন বর্তমানে কি গাড়ি বা বিভিন্ন মোটরসাইকেল, কার, এগুলো সুন্দর করে ডিজাইন করা হচ্ছে না? এখন দেখতে সুন্দর লাগে নাকি পিছন থেকে? সবকিছুর মধ্যে একটা জাঁকজমকতা আছে, একটা গ্র্যান্ডার আছে। দ্য ব্রিস্ক সোয়েল রিপল্ড বোথ শোরস, আর ব্রিস্ক মানে কি? ওই যে যখন জাহাজ চলছে, জাহাজ চলার কারণে বা নৌকা চলার কারণে যে ঢেউ তৈরি হচ্ছে ছোট ছোট, এগুলো কি কি হচ্ছে? রিপল করতে করতে কোথায় গিয়ে আশ্রয় পড়তেছে? রিপল বোথ শোরস মানে দুই দিকের পাড়ে, কিনারে নাকি ধারে গিয়ে আঘাত ফেলছে। মানে কি জাহাজ চলছে, নদী ব্যস্ত, নদী ক্লান্ত, হ্যাঁ, এরকম একটা বিষয় বোঝাচ্ছে। অ্যান্ড সাউথ ওয়েস্ট উইন্ড ক্যারিড ডাউন স্ট্রিম দ্য পার্ল অফ বেলস হোয়াইট টাওয়ার্স। এটা দেখি বলছে, দেখো ছোট ছোট অনেক সময় কিছু কিছু ফ্রেজ আছে যে ফ্রেজগুলো হঠাৎ হঠাৎ করে ছোট ছোট বিষয়কে নির্দেশ করছে, কিন্তু সেগুলো হয়তোবা আমাকে আরো ফুল একটা সেন্টেন্স বা ফ্রেজ গঠন করার মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে। এই জায়গাটা হচ্ছে একটু ঝামেলা। এটা অনেকটা দেখাচ্ছে তোমার ওই ইয়া মেলানোর জন্য,
তোমার রাইম স্কিম মেলানোর জন্য সেন্টেন্স বা ফ্রেজগুলোকে কেটে কেটে দিয়েছে, এটা হচ্ছে সমস্যা। তারপর দেখো রিপল্ড উইথ শোর্স, তাহলে কি দ্য ব্রিস্ক সুয়েল রিপল্ড বোথ শোর্স, সাউথ ওয়েস্ট উইন্ড ক্যারিড ডাউন স্ট্রিম দ্য পার্ল অফ বেলস হোয়াইট টাওয়ার্স। তার মানে কি সাউথ ওয়েস্ট উইন্ড ক্যারি করতেছে, ডাউন স্ট্রিম মানে কি আপ স্ট্রিম আর ডাউন স্ট্রিম বলতে কি বোঝায়, কোন সাইডকে বোঝায় বলো তো, বলো। ডাউন স্ট্রিম মানে হচ্ছে কোন দিকে, আপস্ট্রিম মানে হচ্ছে সৈকতের দিকে, শোরের দিকে, আর ডাউন স্ট্রিম মানে কি, মানে হচ্ছে নদীর গভীরতার দিকে, হ্যাঁ, শোর থেকে বিপরীত দিকে। তাই বলছে যে সাউথ ওয়েস্ট উইন্ড ক্যারি ডাউন স্ট্রিম, কি ক্যারি করে নিয়ে যাচ্ছে, দ্য পিল অফ বেলস, আমি পার্ল বলছি, পিল অফ বেলস, তাই তো, পিল মানে কি সাউন্ড, ঘন্টা ধ্বনি, তাই তো, পিলস অফ সাউন্ড হচ্ছে ঘন্টা ধ্বনি, বাতাসে বয়ে যাচ্ছে। কোথা থেকে সেই ইয়াগুলো সাউন্ডগুলো আসতেছে, পিলস অফ বেল কোথা থেকে আসতেছে বলো, এই হোয়াইট টাওয়ার থেকে। হ্যাঁ, তাহলে হোয়াইট টাওয়ারটা দিয়ে কাকে বোঝাচ্ছে বলো তো, বেল বাজে কোথায়, স্যার ওই যে চার্চে। হ্যাঁ চার্চে বাজে, তাই তো। তাই বলছে কি যে এরকম হোয়াইট টাওয়ার থেকে বেল বাজতেছে, তার মানে পুরো একটা যদি ইমেজটাকে আমরা ভাবি যে এটা একটা জায়গা যেখানে হয়তো কবি বসে আছে আর ভাবতেছে আর দেখতেছে, নদী আছে, বার আছে, ফিশম্যানদের লাউঞ্জ আছে, তারপর চার্চ আছে, হ্যাঁ, এবং জাহাজ বয়ে চলছে। তোমার ওই যে ইয়াটা আমরা পড়েছিলাম না ফার্স্ট ইয়ারে একটা কবিতা, স্যার ক্রসিং ফেরি হ্যাঁ, বুকলেন নাকি? ফেরি, হ্যাঁ, ক্রসিং ব্রুকলিন ফেরি। ওখানে যেমন কবি, হ্যাঁ, নদীর পাশের বিভিন্ন বিষয়কে বর্ণনা করছিলেন, এখানে ঠিক ওই রকমটা দেখানো হচ্ছে। এখানে দেখানো হচ্ছে কি যে সব কিছু মিশে ঘুষে একাকার, ধর্ম সেই বেলিন্ডার মতো রেপ অফ দ্য লকে, সেখানে তার সাজগোজের মধ্যে বাইবেলও রাখছে নাকি, সেখানে বাইবেল আছে, সেখানে সাজগোজের জিনিস আছে, তার মানে কি ধর্ম জাগতিকতা সব মিশে কেমন হয়ে গেছে, একাকার হয়ে গেছে। ওই প্রাত্যহিক কাজের মতো যেমন আমরা অভ্যস্ত হয়ে পড়েছি, ওই ধর্মীয় কার্যক্রমগুলো আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। ঘন্টা ধ্বনি বাজতেছে, হ্যাঁ আমরা শুনছি, ঠিক আছে তো, ওদিকে গান বাজতেছে তা শুনছি, ওদিকে নদীর, হ্যাঁ, জাহাজ চলতেছে, পাল তুলে চলতেছে, সাউন্ড করে চলতেছে, তার দিকে সাউন্ড ক্ল্যাটার হইচই, হ্যাঁ, এত কিছু সব কিছু হচ্ছে, চলছে জীবন এইভাবেই, হ্যাঁ। তাতে কি দাঁড়াচ্ছে বলো, এখানে সবচেয়ে বড় কষ্টে আছে কে বলো, আমাদের নদী নাকি, সবচেয়ে বড় সমস্যা পড়ছে কি এখানে নদী, যাকে দেখার মতো কেউ যেন নেই, হ্যাঁ। তারপরে দেখো সামেটে যদি পড়ে বলছে দিস প্যাসেজ পেইন্টস আ ভিভিড পিকচার অফ লন্ডন রিভার সাইড লাইফ, হ্যাঁ, যেখানে লাইফটা কেমন। দ্য স্পিকার হেয়ার সফট মিউজিক ফ্লোটিং ওভার দ্য ওয়াটার অ্যান্ড অ্যালং বিজি স্ট্রিট লাইক দ্য স্ট্যান্ড অ্যান্ড কুইন ভিক্টোরিয়া স্ট্রিট নিয়ার আ পাব অন লোয়ার টেমস স্ট্রিট, দ্য সাউন্ড অফ ম্যান্ডোলিন অ্যান্ড লাইভলি, দেখো চ্যাটার অফ ফিশারমেন ক্রিয়েটস আ লাইভলি অ্যাটমসফিয়ার set against the grand, দেখো classical beauty of the Magnus Martyr Church. The polluted river moves slowly with oil and tar on its surface, carrying barges with red sails drifting with the tide past notable landmarks like Greenwich and the Isles of Dogs. The imagery shifts to a boat named after Elizabeth and Leicester with golden red colors and rowing oars creating ripples in the water. A southwest wind carries the sound of bells from the white tower downstream, blending nature, commerce, history in a complex urban landscape. এই যে তাহলে এই জায়গাতে কি হচ্ছে, একটা পুরো একটা ইমেজকে তিনি ক্রিয়েট করেছেন। এর ভিতরে কি কি আছে, সব কিছুই আছে, ধর্ম আছে নাকি, এর ভিতরে বিশাল বিশাল জাহাজ চলা মানে কি, এখানে ব্যবসা বাণিজ্য আছে, ঠিক আছে না, এখানে নেচারকে দেখানো হচ্ছে, নদীকে দেখানো হচ্ছে, সবাই সব কিছু মিলে একটা ইমেজ একটা দাঁড়িয়ে গেছে। তো এখানে সব কিছুর মধ্যে দেখাচ্ছে কি হচ্ছে, একটা ন্যাচারাল অ্যাটমসফিয়ারের মধ্যে নদী কি তার পারফেক্ট অবস্থানে আছে বলো, এত কিছু দেখানো হচ্ছে, তার ভিতরে কি কি আছে বলো, তার ভিতরেও পলিউশন আছে, ইমোরালিটি আছে, ঠিক আছে তো, এই ব্যাপারগুলো কিন্তু এখানে তিনি ইঙ্গিত করেছেন।
তো দেখো এখানে যদি আমরা একটু খেয়াল করি যে আসলে থিমেটিক ইয়াটা কি, দেখো এই জায়গায় যে দ্য প্যাসেজ ইজ ওয়ান অফ দ্য এটা দ্য কোএক্সিস্টেন্স অফ ডিকে অ্যান্ড পারসিস্টেন্স, ডিসোলেশন অ্যান্ড মেমোরি। দ্য সিটি ইজ ডেপিক্টেড অ্যাজ আ প্লেস হোয়ার কালচার অ্যান্ড স্পিরিচুয়াল রিচনেস ইজ থ্রেটেন্ড বাই ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মোরাল পলিউশন। দেখো হ্যাঁ, ইয়েট ইকোজ অফ দ্য পাস্ট রিমেন ভিজিবল অ্যান্ড অডিবল। বিশেষ করে দেখো Eliot's depiction reveals a world where beauty and tradition are endangered by mechanization and pollution, yet still survive in echoes and memories. শুধুমাত্র ইকো, মেমোরি, টেনশন, চ্যাটার এগুলোর মধ্য দিয়ে চলছে। This tension reflects the poem's broader meditation on the spiritual crisis of modern age and the search for renewal and fragmentation. এছাড়াও দেখো এখানে বলছে দ্য রিভার অ্যাজ আ সিম্বল অফ লাইফ অ্যান্ড কন্টিনিউটি। বিশেষ করে রিভার কি সিম্বলাইজ করতেছে, যে রিভার আমাদের, দেখো রিভার কি কি নিয়ে যাচ্ছে, রিভার আমাদের ব্যবসাকে সাপোর্ট করতেছে, কমার্সকে সাপোর্ট করতেছে, তারপর হচ্ছে রিভারকে আমরা কি হিসাবে ইউজ করতেছি, কালচারের একটা অংশ হিসেবে ইউজ করছি না। দেখো রিভারকে কেন্দ্র করে এত কিছু হচ্ছে। প্রথমে রিভারকে কেন্দ্র করে আমরা কি 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 করছি বলো, জাহাজে চড়ে সবাই মজা করতেছে, মিউজিক বাজাচ্ছে, তার মানে কি, তাহলে ওখানে আমরা এন্টারটেনমেন্টের উদ্দেশ্যে ব্যবহার করছি, তাই নাকি। তারপরে এখান দিয়ে বিশাল বিশাল জাহাজ চলছে, সেখানে আমরা নদীকে কি অর্থে ইউজ করছি বলো, সেখানে আমরা ব্যবসায়িক ক্ষেত্রে বা হচ্ছে কমার্সের ক্ষেত্রে ইউজ করছি। তারপরে নদীর পাশে কি 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 আছে, বিশাল বিশাল বিল্ডিং আছে, তার বিশেষ সৌন্দর্য দেখো সেটাকে রিফ্লেক্ট করার জন্য ব্যবহার করা হয়েছে। যেখানে বিশেষ করে চার্চের কথাটা বলা হচ্ছে, সেখানে আমরা আর্কিটেকচার, বিউটি সব কিছু পাচ্ছি। কিন্তু এই সব কিছুর মধ্যে এই সিম্বল অফ লাইফ যেটা রিভার, সেটা কি হচ্ছে বলো, এটাই শুধুমাত্র পলিউটেড হচ্ছে, যেটাকে আমরা খেয়াল করছি না, করছি বলো। মনে করো নদীর পাশে বিশাল একটা সুন্দর কি বলবো, নদীর পাশে বিশাল একটা সুন্দর বিল্ডিং, হেভি চকচকে ঝকঝকে, ও বিল্ডিং এ থাকতেই যেন আমাদের মন চাচ্ছে। হ্যাঁ, সামনে রয়েছে বিশাল নদী, ঠিক আছে তো, বিশাল নদী, ওপেন সি, ঠিক আছে তো, আর হচ্ছে একটা বিশাল আর্কিটেকচারাল বিউটি দিয়ে একটা বিল্ডিং। কিন্তু এই বিল্ডিং এর যত আবর্জনা কোথায় গিয়ে পড়তেছে বলো, সব কোথায় পড়তেছে। তাহলে যে নদীকে বা যে সমুদ্রকে আমরা বিউটির পার্ট হিসাবে নিচ্ছি, সেই বিউটি এনজয় করতে গিয়ে তাকে আমরা আলটিমেটলি পলিউটেড করছি, হ্যাঁ ধ্বংস করছি। যে যার বুকে আমরা আমাদের কমার্স পরিচালনা করছি, তার বুকেই আমরা তেল জল ফেলে সেটাকে দূষিত করে ফেলছি। ঠিক আমাদের জীবনটা এরকম, জীবনের উপর ভর করে আমরা আমাদের কি চালাচ্ছি, সব কিছু চালাচ্ছি, কিন্তু জীবনটা যে শেষ হয়ে যাচ্ছে এটার প্রতি আমরা মোটেও খেয়াল করছি না। হ্যাঁ, এরকম বিষয়গুলোকে নির্দেশ করা হচ্ছে, ঠিক যেমনটা এই কথা হচ্ছিল শিক্ষকতার উপর দিয়ে। হ্যাঁ, তাহলে যে সচিব আজকে বলতেছে আপনার উদাহরণ কি, আমি তাকে বলেছিলাম যে আপনি তো একটা এক্সাম্পল তার, আপনি কোথা থেকে আসলেন বলো, আপনি তো তার একটা এক্সাম্পল। যদি আমরা এরকম কিছুই খুঁজে থাকি যে টিচারদের সাকসেস কোথায়, তাহলে আপনি যে বলতেছেন আপনি কে, আপনি তো একজন শিক্ষকের স্টুডেন্ট ছিলেন কিনা বলে, একজন কেন, আপনাকে এই পর্যায়ে আনতে গিয়ে কতজন শিক্ষকের ঘাম ঝরেছে বলো, কিছুটা হলেও পরিশ্রম তো করেছে শিক্ষকরা তার পিছনে। হ্যাঁ, অপবাদ অপকর্ম নেই কার কাছে, সব শিক্ষক, সব মন্ত্রী, সব ব্যবসায়ী, সব যাজক, সব পুরোহিত, সবাই কি ভালো বলো, সবাই কি ভালো? হ্যাঁ, তাই বলে একটা পেশাকে তো আমরা বদনাম করতে পারি না, পারি বলো? হ্যাঁ, একদমই না। হ্যাঁ, সেটা তো আমরা পারি না। সেই হিসাবে খারাপ দিক ভালো দিক আছে তেমনই। হ্যাঁ, তাহলে সেখানে শিক্ষক যখন আসবে তখন কে ভালো কে মন্দ এটা বাদ দিয়ে আমরা তখন ভালোটুকুকে ভাববো, তখন শিক্ষকতা পেশাটাকে ভাববো। অবশ্যই আজকে যেভাবে চলছে সেটুকু দরকার, কিন্তু যেটুকু শিক্ষকতার পলিউটেড হয়েছে সেটুকু তো আপনাদের জন্যই হয়েছে। হ্যাঁ, কারণ এটাকে তো আমরা এভাবেই পরিচালনা করছি। হ্যাঁ, শিক্ষকতা নিয়োগ কোনোদিন বিসিএস দিয়ে হয় বলো? বিসিএস দিয়ে কোনদিন শিক্ষক নিয়োগ হয়? একটা বই পড়েছিলাম, সেখানে লেখা আছে যে আমি একজন আইপিএস অফিসার হতে পারি, কিন্তু আমি একজন শিক্ষক হতে পারবো না। কারণ কি? কারণ শিক্ষক হতে হলে যে যোগ্যতা লাগে, যে মাস্টার্স লাগে, তুমি জানো শিক্ষকতা পেশার জন্য মাস্টার্স দরকার, তাছাড়া অনার্সই যথেষ্ট তোমাকে বিভিন্ন জায়গাতে সাকসেসফুল হওয়ার জন্য। মাস্টার্সটা লাগে শুধু শিক্ষকতা পেশাদের জন্য, যারা শিক্ষক হতে চায়, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের বা এই জাতীয় যারা অনার্স লেভেল বা গ্র্যাজুয়েশন লেভেলে ক্লাস নেয়। তাছাড়া যারা সিম্পলি
শিক্ষকতা বাদ দিয়ে অন্য পেশায় যেতে চায় তাদের জন্য মাস্টার্সের প্রয়োজন নেই। ঠিক আছে, কিন্তু সেই জায়গাটাই আজকে আমাদের এইভাবে দূষিত। শিক্ষকতা হয়ে গেছে একটা পেশা যেখানে ঘুষ দিয়ে একটা স্কুল খুলেই মানুষ শিক্ষক হয়ে যাচ্ছে, হচ্ছে কিনা বলো? সার্টিফিকেট নাই, পাশের ইয়া নাই, কিন্তু তাহলে ওই শিক্ষকের জন্য কি আর সারা শিক্ষকতা পেশাকে তোমার দুর্নাম করলে হবে? তো এরকম যার উপর দিয়ে চালাচ্ছি তাকেই আমরা দুর্নাম করতেছি, ঠিক নদীর এই জায়গাটার মতো। আচ্ছা, তো যাই হোক, এখন আমি আছি বলো, এতে আমি হয়তো এই কথাটা বলছি, হয়তো এরকম ঘটনাটা ফিল করবে না সবাই। এরপর কি হচ্ছে দেখো, তাহলে কি 6 নম্বর বুঝতে পারছো কি বলতে চাইলো? নদী তার মতো করে চলছে, নদীর ঢেউ তুলে দুই পাশে প্রতিনিয়ত রিপলিং গিয়ে আছড়ে পড়তেছে শরীরের উপর। এটা একদম জবে থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে, তারপর থেকে এভাবেই চলছে, এটা চলতে থাকবে, জীবন মৃত্যুর আগ পর্যন্ত চলবে, এবং জীবনের প্রতিধ্বনি তুলেই জীবন চলবে। কিন্তু জীবনের, তাই তো, অংশটাকে আমরা কিভাবে নষ্ট করতেছি সেটা হয়তো আমরা দেখছি না। তোমাদের একটা এক্সাম্পল বলি, যেটা রিসেন্টলি আমাদের ক্ষেত্রে ঘটছে, ওটা নিয়ে আমরা কিছুদিন কাজ করলাম। তো সেখানে যা ঘটেছে সেটা হয়তো আমরা এরকম জীবন যে দূষিত হয়ে যাচ্ছে আমরা বুঝি নাই। হ্যাঁ, মনে করো আমার বাড়িতে একটা কাজের মেয়ে আছে, বুঝতে পেরেছো? কাজের মেয়ে মানে মনে করো আমার মেয়ের বয়সের একটা মেয়ে, তাকে আমি রেখেছি আমার বাড়িতে কাজের মেয়ে হিসেবে, বুঝতে পেরেছো? তাকে দিয়ে আমি আমার বাড়ির সব কাজ করাই, আর আমার ছেলে মেয়েদেরকে কি করাই বলো? আমার ছেলে মেয়েদেরকে কি করাই? তাদেরকে সুন্দর খাওয়াই, সুন্দর পড়াই, সুন্দর বিশ্রাম, সুন্দর বিনোদন, সব কিছু দিই। শুধু যে কাজের মেয়েটা করে সে কিছু করতে গেলে একটু বেশি বেশি হয়ে যায়, বুঝতে পেরেছো? তাকে একটু পোশাক একটু দামি দিলে বেশি হয়ে যায়, খাবার একটু বেশি খাইলেই বেশি হয়ে যায়, একটু বেশি করে ঘুমালেই বেশি হয়ে যায়। ঠিক আছে, এই যে আমি যখন করছি এটা কিন্তু অলরেডি আমি আমার জীবনকে পলিউটেড করে ফেলেছি, শুধু অপেক্ষায় আছি এই পলিউশনের দুর্গন্ধটা কবে আমার জীবনটাকে নষ্ট করে ফেলবে। এবং এটা আমি দেখেছি, ঠিক আছে, তো আমি আমার আত্মীয়দের মধ্যেও দেখেছি যে একটা ছোট বাচ্চাকে, তার ছেলে মেয়েদের থেকে ছোট, তাকেও কিভাবে তারা হয়তো জীবনটাকে তা চালিয়েছে, হ্যাঁ, তাকে কিভাবে কাজ করাতো, ওই ইফেক্টটা তাদের সন্তানদের উপরে পড়বে। ঠিক আছে, তো এখন একজন পিতার আহাজারি হচ্ছে যে আমি ওই মেয়েটাকে ঠকিয়েছি, আমার যা করা লাগতো সেটা আমি করতে পারিনি, এ কারণেই আজকে আমার ছেলে মেয়েদের কাছ থেকেও আমি সেই ধরনের ইফেক্ট পাচ্ছি যে আমার ছেলে মেয়েও আমাকে এখন আর ওইরকম ভালোবাসে না, বা তাদেরকে আমি সেভাবে মানুষ করতে পারিনি, আমি তাদেরকে সেভাবে মানুষ করতে পারিনি। বুঝতে পেরেছ? এই কথাটা জীবনের শেষে সন্ধ্যায় এসে বলতে হচ্ছে, যখন আমি পিছনে ফিরে তাকিয়ে দেখলাম যে আমার অপরাধটা কোথায় ছিল। ঠিক আছে, ঠিক ওই রকম যে নদীর উপর দিয়ে বয়ে চলছে, জীবন নদীর উপর দিয়ে বয়ে চলছে, আমরা হয়তো বুঝতেছি না। তুমি যা খুশি চালাও, পলিউটেড করতে থাকো, শুধু ইফেক্টটার জন্য অপেক্ষা করো, সেই ইফেক্টটা এসে পড়বে তোমার উপরে। তো কবিরা হয়তো এরকম সিম্বলিক সেন্স দিয়ে বুঝিয়েছে, সরাসরি তো কিছু বলতে পারে না, তাহলে ওদের আবার মাথা কতল হয়ে যাবে। হ্যাঁ, তারা অনেক সময় এরকম সেন্স দিয়ে, গল্প দিয়ে বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করে। এবার বলছে দেখো, ট্রামস অ্যান্ড ডাস্টি ট্রিজ। ট্রামস অ্যান্ড ডাস্টি ট্রিজ মানে কি? ট্রামস কি বলো? স্যার এক ধরনের ট্রাম বুঝি, ট্রাম গাড়ি এক ধরনের, তৎকালীন সময় ইউজ করা হতো। ঠিক আছে, তো ভারতে খুব এটা ইউজ করা হয়, ট্রাম। দেখো দেখি তো আসে কিনা, এই যে এই জাতীয় গাড়িকে বোঝানো হয়। হ্যাঁ, এই যে এই জাতীয় গাড়ি পাবলিক রোডে যেগুলো চলে, তৎকালীন সময়ে এগুলোকে ট্রাম বলা হয়। ঠিক আছে, মানুষ বহন করার জন্য ব্যবহার করা হতো, বাস, ট্রাম জাতীয়। ট্রাম অ্যান্ড ডাস্টি ট্রিজ মানে কি? দেখো রাস্তার পাশে যে গাছগুলো থাকে সেই গাছের অবস্থা কেমন হয় বলো তো? দেখছো কখনো একটু চোখ মেলে? জি স্যার, ঢাকা শহরে বিশেষ করে স্যার একদম একদম সবুজ গাছ কেমন কালার হয়ে যায়? ধুলোবালি মাখা স্যার, একদম ধুলোবালি মেখে পুরো ঢেকে যায়। তাই বলছে ট্রামস এন্ড কালো কালার। সবুজ জিনিস হলুদ হয়ে যায়, নাকি হলদেটে কালার ধারণ করে।
আর যেগুলো বিশেষ করে মাটির রাস্তার পাশে যেগুলো হয় বা হচ্ছে যেগুলো বিশেষ করে তোমার হাইওয়ের পাশে হয় সেগুলোর অবস্থা তো আরো খারাপ। হুম, তো এরকম হচ্ছে ট্র্যামস অ্যান্ড ডাস্টি ট্রিজ। হাইবেরি বোরমি, এই বোর মানে হচ্ছে জন্ম দেওয়া, তাই তো হাইবেরি হচ্ছে একটা জায়গার নাম, তাই তো। হাইবেরি বোরমি মানে হচ্ছে হাইবেরিতে আমি জন্মেছিলাম, দেখেন বলছে যে আই ওয়াজ বোর্ন ইন হাইবেরি। হ্যাঁ, তারপর যে রিচমন্ড অ্যান্ড কিউ আনডিড মি। আনডিড মানে কি? রিচমন্ড অ্যান্ড কিউ স্যার কষ্ট মষ্ট দিছিলেন। আনডিড মানে ব্যর্থ করে তোলা, তাই তো, আমাকে শেষ করে ফেলা। তার মানে আমি জন্মেছিলাম এক জায়গায়, তারপরে আমি দেখো বলছে কি আমি কোথায় আসলাম, রিচমন্ড কি একটা জায়গার নাম নিশ্চয়ই, তাই না? হুম, তাহলে তারপর যখন আমি রিচমন্ড এবং কিউতে আসলাম, তারা আমাকে আনডিড করে ফেললো। বাই রিচমন্ড আই রেইজড মাই নিজ সুপাইন অন দ্য ফ্লোর অফ, দেখো ন্যারো ক্যানুই। ক্যানুই মানে বুঝো তো এখানে কেন স্যার মানে কি? বোটের মতো একটা হ্যাঁ জিনিস নাকি? হ্যাঁ, বোট। কেন মানে কি? ওই যে ক্যানুটা আমরা কোথায় পেয়েছিলাম বলো তো? খুব ক্যানু বানাচ্ছিল, রবিনসন ক্রুসো পড়েছিলাম, হ্যাঁ স্যার। ওখানে মনে হয় এই শব্দটা আমরা খুব পেয়েছিলাম নাকি? এই যে এই ছোট্ট এরকম বোট টাইপের। হ্যাঁ, তো এরকম বলছে কি হ্যাঁ বাই স্যার। বাই রিচার্ড। বাই রিচার্ড মানে হচ্ছে বলো কি ওই জায়গার পাশে, তাই তো, যে নদী বয়ে গেছে হয়তো বা। দেখো বাই রিচার্ড আই রেইজড মাই নিজ। রেইজ মাই নি মানে কি? সুপেইন অন দ্য ফ্লোর। সুপেইন অর্থে কোন অর্থকে বোঝায়? তাহলে দেখো এই ওয়ার্ডগুলো আমাকে সেন্সটাকে বাধা দিচ্ছে বারবার। সুপাইন পজিশনকে বোঝায়, মানে এইরকম চিত হয়ে শোয়া, বুঝি চিত বুঝি আমরা তো। হ্যাঁ, এটা হচ্ছে কি চিত, আর এটা হচ্ছে কি উবুর নাকি? এটা কি উবুর হয়ে শোয়া, আর এটা চিত হয়ে শোয়া নাকি? হ্যাঁ, তাহলে দেখো আমি বলছে বাই রিসমন্ড আই রেইজড মাই নিজ, আমি আমার হাঁটু উঠাতে পেরেছিলাম, উঠালাম। আই রেইজড মাই নিজ, কারণ কি? কারণ আমি একটা ন্যারো ক্যানুইতে স্থিত হয়ে শুয়েছিলাম, তাই তো। এখানে কি বলতে যাচ্ছে এখানে বলো? স্যার কেন কেন মানে? কেন মানে বললাম না এখনই, বুঝে গেলাম। নৌকার মতো। এই যে এখানে এটা মনে করি এরকম একটা ক্যানুই আছে, সেখানে আমি কি অবস্থায় শুয়েছিলাম বলো? চিত হয়ে। চিত হয়ে শুয়েছিলাম নাকি? চিত হয়ে শুয়ে হাঁটুটাকে একদম টেনে ধরে এরকম অবস্থায় শুয়ে আমরা কি করি বলো? স্যার আক্ষেপ করতেছিল। হ্যাঁ, কারণ আনডিড করেছে আমাকে, তাই তো। বলছে রিচমন্ড আর নিউ আনডিড মি, তাই আমি একাকি একটা ক্যানিতে শুয়ে ডিসকানেক্টেড হয়ে আছি, আমার কারোর সাথে ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও, ঠিক আছে তো। এরকম আর কি অবস্থা, যে আমি এখানে ইমোশনালি হয়তো কি ইমোশনালি আমি আনডিড মানে কি এখানে আমি ব্রোকেন নাকি? আমি ভেঙে পড়েছি, আমি হতাশ হয়েছি, তাই আমি নদীতে এসে একটা ক্যানিতে শুয়ে কি করছি? আক্ষেপ করছি, কষ্ট পাচ্ছি, দুঃখ প্রকাশ করছি, এটাকে কিন্তু এখানে বোঝানো হয়েছে। তারপরে কি বলছে? মাই ফিট আর অ্যাট মুরগেট, একটা জায়গার নাম বোঝানো হচ্ছে। অ্যান্ড মাই হার্ট আন্ডার মাই ফিট। দেখো আমার ফিট হচ্ছে মুরগেটে, মানে কি আমি দাঁড়িয়ে আছি। ফিট মানে কি এখানে দাঁড়িয়ে থাকা, ফিটের উপরে, পায়ের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা। তাহলে হচ্ছে আমার ফিট হচ্ছে কোথায়? মুরগেটে। আর মাই হার্ট হচ্ছে কোথায় বলো? আমার হার্ট কোথায়? স্যার পায়ের নিচে। ওইটা তো মুরগি কি? হ্যাঁ, আন্ডার দ্য ফিট। হ্যাঁ, আন্ডার মাই ফিট মানে কি? আমার হার্ট আন্ডার মাই ফিট, আমি আমার হার্ট আর হার্টে ফিল করছি না, আমার পায়ের নিচে চলে গেছে। তার মানে কি এখানে মানে আমি যেন দাঁড়িয়ে থাকতে পারছি না, ঠিক আছে তো, আমি হতাশ হচ্ছে। আফটার দ্য ইভেন্ট হি ওয়েপ্ট, হি প্রমিসড আ নিউ স্টার্ট। তাহলে দেখ বলছে কি আফটার দ্য ইভেন্ট কিছু একটা ঘটেছিল নাকি? কোনো একটা ঘটনা ঘটেছে, তারপরে সেটার পর সে খুব কান্না করেছে,
এটা কে আসলো আবার হঠাৎ করে? আমি তো না আমার জায়গায় ছিলাম। তাহলে হি বলতে কাকে বোঝানো হচ্ছে বলো? এখানে একটা ইয়ে আসলো না, যে সেন্সটা হি বলতে কাকে বোঝানো হচ্ছে? স্যার হিটা কে স্যার? হ্যাঁ সেটাই তো, কে, সেইটা যে কে? হ্যাঁ, হি প্রমিসড আ নিউ স্টার্ট, আই মেড নো কমেন্ট, হোয়াট শুড আই রিজেন্ট। হ্যাঁ, সে, সে বলতে কাকে বোঝানো হতে পারে এখানে বলো? কাকে মডিফাই করছি বা কাকে আমি রিপ্রেজেন্ট করছি? হুম, স্যার এই এইচ এর মাঝখানে টান থাকে না কেন? বলো বলো। এই হি মানে মনে করো কাউকে সে হয়তো বা দেখছে, ঠিক আছে তো, সে হয়তো এখানে হয়তো একজনকে রিপ্রেজেন্ট করছে, কারণ এখানে তো সব ডিসকানেক্টেড ইভেন্ট বা ইমেজ। হ্যাঁ, সে হয়তো জি স্যার, কাউকে এখানে তো কোনো বলতেছে, পার্সন না, সবগুলো প্লেস। হ্যাঁ তার একটা কোনো হয়তো সে কাউকে অবজার্ভ করেছে, তার কথা সে বলছে, বলছে আফটার দ্য ইভেন্ট হি ওয়েপ্ট। তার কোনো বন্ধু হতে পারে, তার পরিচিত কোনো ব্যক্তি হতে পারে, হ্যাঁ, তার নাম সেখানে উল্লেখ করেনি। তাহলে কিছু একটা ঘটেছিল, তারপর সে খুব কান্না করেছিল এবং সে মনে মনে বলেছিল, কি করেছিল, যে আমি আবার নতুন করে আমার জীবনটাকে শুরু করব। হুম, আমি আমার জীবনটাকে নতুন করে শুরু করব। এরকম আমরা কি বিভিন্ন সময় বলি না? সেটা যে কোনো জায়গায় ব্যর্থ হওয়াতে, সেটা প্রেমে ব্যর্থ হওয়া, ফ্যামিলি লাইফে ব্যর্থ হওয়া, তারপরে চাকরি বাকরি পেতে ব্যর্থ হওয়া, সবাই আমরা কি নতুন একটা আশা নিয়ে কি কি করি, নতুন করে জীবনটাকে শুরু করার চেষ্টা করি। কিন্তু তার কথাতে আই মেড নো কমেন্ট, আমি তার কথাতে কিছুই বলিনি। কারণটা কি? কারণ আমি আমার জীবন নিয়েই ব্যস্ত, ঠিক আছে তো, আমি আমাকে নিয়েই ব্যস্ত, তার কথায় মনোযোগ দেওয়ার মতো সুযোগ আমার হয়নি। অ্যান্ড হোয়াট শুড আই রিজেন্ট, এখন হয়তোবা তার কথা শুনে শুধু আমার মনে হয়েছে সে তো তার মতো করে দুঃখ পাচ্ছে, সে তার মতো করে কষ্ট পাচ্ছে, এখন আমারও কি এরকম কিছু আছে? রিজেন্ট মানে কি বলতো? হোয়াট ইজ দ্য মিনিং অফ রিজেন্ট? স্যার বিরক্ত এমন কিছু নাকি? ওই যে মন খারাপ হওয়া, কষ্ট পাওয়া, আক্ষেপ করা। দেখো, রিজেন্ট মানে কি, যে ফিল বিটারনেস অর ইন্ডিগনেশন। হ্যাঁ, যে তার জীবনে তো সে দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, হ্যাঁ, তার বিষয়ে হয়তো আমার কোনো কমেন্ট নেই, কিছু নেই। মানে মূল কথা এখানে যেটা বোঝাতে যাচ্ছে, যে আমরা যখন, কেউ যখন আমাদের কাছে, কেউ যখন আমাদের কাছে তাদের মনের কথা, দুঃখের কথা বলে, তখন কি আমরা কি তাদের মতো ফিল করি বলো তো? আমরা কি আদৌ তাদের মতো ফিল করি? না স্যার। না স্যার। তার মানে কি, যদি আমরা তাদের মতো ফিল না করি, তার মানে কি উই আর নট কানেক্টেড, ঠিক আছে তো? সে বন্ধু হোক, ভাই হোক, বাবা হোক, মা হোক, যে কোনো ব্যক্তি হতে পারে, তারা যখন তাদের কষ্টের কথা আমাদেরকে বলে, তাদের আক্ষেপের কথা বলে, তখন কি আসলে আমরা ওরকম ফিল করি? আমরা কি ওরকম কষ্ট ফিল করি? হ্যাঁ, আমি আমার দুঃখের কথাটা যখন অন্যকে বলবো, সে হয়তো এটাকে একটা গল্প হিসাবে নিবে, তাই নয় কি বলো? এটা যা সে একটা গল্প হিসাবে নিবে, কিন্তু তুমি যা ফিল করতেছো, সে কি ওটা কখনোই ফিল করতে পারবে? হ্যাঁ, না বলো। না স্যার। কখনোই সে ফিল করতে পারবে না। তুমি যেটা ফিল করবা, সে কখনোই সেটা ফিল করতে পারবেই না। তাই এখানে সেটা বোঝা যাচ্ছে যে এখানেও কি আমরা ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, আমরা আমাদের, দেখো আমি আমার দুঃখ কষ্ট নিয়ে আছি, হ্যাঁ, আমি ব্যর্থ হয়েছি, আর একজনও তার ব্যর্থতার কথা বলেছে, সে নতুন করে তার জীবনটাকে শুরু করার কথা মানে বলেছে, তার ব্যাপারে আমি কোনো কমেন্টই করি, মানে তার ব্যাপার কি, আমি আমার জীবন নিয়ে ব্যস্ত, ঠিক আছে তো, আমি আমার জীবন নিয়ে ভাবছি, অতএব অন্যের জীবন নিয়ে আমার ভাবার তো কিছু নেই, তাকে নিয়ে আমি কেন রিজেন্ট করব? ওয়াই, তাহলে হোয়াট শুড আই রিজেন্ট, এরকম আর কি। অন মার্গেট, দেখো স্যান্ডস, তারপর আরেকটা ঘটনা, আরেকটা ইমেজ, তারপর আমি কোথায় আছি বলো? মার্গেট স্যান্ডে আছি। আই ক্যান কানেক্ট নাথিং উইথ নাথিং, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যেন কোনো কিছুর সাথে কোনো কিছুর কোনো কানেকশন করতে পারছি না, মানে আমি যেন কোনো জীবনের কোনো মিনিং খুঁজে পাচ্ছি না। এটার মানেটা কি, কিসের সাথে কি হবে,
হ্যাঁ দেখো বলছে দ্য ব্রোকেন ফিঙ্গার নেলস অফ ডার্টি হ্যান্ডস মাই পিপল হাম্বেল পিপল হু এক্সপেক্ট নাথিং। বিশেষ করে দেখো দ্য ব্রোকেন ফিঙ্গার নেলস অফ ডার্টি হ্যান্ডস, এটা দিয়ে কোন শ্রেণীর মানুষকে নির্দেশ করতে পারে? ব্রোকেন ফিঙ্গার্স অফ ডার্টি হ্যান্ডস, স্যার ওয়ার্কিং ক্লাস। হ্যাঁ ওয়ার্কিং So, ক্লাস working পিপল, class. হ্যাঁ মাই হাম্বল পিপল হু এক্সপেক্ট নাথিং। ঠিক আছে, এখানে কি বলতে যাচ্ছে যে যারা সিম্পল মাইন্ডেড, সিম্পলি কাজ করে, তারা জীবনে যারা শুধুমাত্র পেট চালায়, ঠিক আছে তো, পেটের জন্য, একটু টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য যারা কাজ করে, তারা কি? আর আমরা, হ্যাঁ আমরা কত আরামে থাকি, আয়েসে থাকি, একটু ঘাম হলেই আমরা অস্বস্তি বোধ করি। আসলে কার সাথে কি যায়, কোনো কিছুর সাথে যেন লিঙ্ক করতে পারছি না। একদল কেন শুধু এরকম কষ্ট পাচ্ছে, কারণটা কি? হ্যাঁ, আর আমি হঠাৎ করে এখান থেকে উঠে এসে ওই জায়গা থেকে উঠে আসলাম। আমিও তো ওদের ভিতরে ছিলাম এক সময়, আমিও তো ওয়ার্কিং ক্লাস পরিবার থেকেই আসা মনে করো, তো আমি কিভাবে উঠে আসলাম, আর বাকিরা কেন উঠে আসলো না? আর না উঠে আসার কারণে আমার মনে হয় মানুষ অভাবে থাকে কেন? এত অভাব কিসের জন্য, কোত্থেকে আসে? পরিশ্রম করলে তো অভাব হওয়ার কথা না? পরিশ্রম করলে কি আসলে অভাব হওয়ার কথা? হ্যাঁ বলো তো, এখনকার যুগে কোন বিজনেস আছে যেটা চলে না? বলো, একটা চায়ের দোকান দিলেও তার জীবন পার হয়ে যাবে, কিন্তু একজন চায়ের দোকান দিয়েছে কিন্তু দোকান চলছে না, কারণটা কি? বলো কেন, কারণটা কি? পরিশ্রম করছে না, ঠিকঠাক মতো দোকান করে না। হ্যাঁ ওইটাই তো বললাম যে একজন গরিব তখনই থাকে যখন তার ভিতরে সঠিক পরিশ্রম নেই, সঠিক লক্ষ্য নেই, এবং আচরণগত দিক থেকে সে তার কাস্টমারদের সাথে সঠিকভাবে তাদের সেবা করার জন্য সেটা সে করছে না। মানুষের ভালো করার জন্য কাউকে বকাঝকা করা আর কাউকে এড়িয়ে গিয়ে ফাঁকি দিয়ে একটা জিনিসে চলা, দুটো আলাদা জিনিস। ঠিক আছে তো, সেই জিনিসটা হয়তো আমরা করতে পারছি না। হ্যাঁ, তাই বলছে মাই পিপল হাম্বল পিপল। দেখো মাই পিপল, স্পিকার বলতেছে কি মাই পিপল মানে কারা? বলো, জনগণ। আমার আশেপাশের জনগণ, তাই না? হ্যাঁ, তারা হচ্ছে কি হাম্বল, এবং হু এক্সপেক্ট নাথিং, তারা নাকি কিছুই এক্সপেক্ট করে না জীবন থেকে। তারা শুধু তাদের জীবন পরিচালনার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই তারা নিয়েই স্বস্তিতে থাকে, আনন্দে থাকে। কিন্তু আমাদের যাদের অনেক আছে, আমাদের আঙ্গুলগুলো কত সুন্দর, আমাদের চেহারাগুলো কত সুন্দর, কিন্তু আমরা যেন একটু বেশি হতাশে থাকি। হ্যাঁ, রাতে ঘুম হয় না, বুঝতে পারছো? এত কিছু এক্সপেকটেশন যে আমরা আমাদের জীবনটাকে এনজয়ও করতে পারি না, আমরা শুধু হতাশায় থাকি। হ্যাঁ, মানে সে এইখানে নিজে নিজে ভাবতেছে, হ্যাঁ, যে আমি হতাশ। কেন হতাশ? কত মানুষ তো পরিশ্রম করছে, তাদের কি বা করার আছে? তারপরও তারা টিকে থাকার জন্য যতটুকু আছে তারা হচ্ছে কি হাম্বল পিপল, অতটুকু নিয়েই তারা সন্তুষ্ট, আগ্রাসী না, উগ্র না, এরকম একটা ব্যাপারটা দিয়ে মনে মনে আমার লালা একটা সেন্স এসেছে, ওটা মিনিংলেস। টু কার, তার বলছে কি টু কার্থেইস দেন আই কেম, তারপর আমি কার্থেজে আসলাম। ঠিক আছে তো, কার্থেজ কি একটা জায়গার নাম, একটা শহরের নাম। দেখো, টু কার্থেজ দেন আই কেম, বার্নিং 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 বার্নিং, বার্নিং দিয়ে কি বোঝাচ্ছে বলো? স্যার অ্যাঙ্গুইশ, মেন্টাল অ্যাঙ্গুইশ। ভিতরে ভিতরে সে জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। হ্যাঁ, তার যেন কিছুই ভালো লাগছে না, তাই বলছে কি বার্নিং 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 বার্নিং। হ্যাঁ, ও লর্ড দাও প্লাকেস্ট মি আউট, ও লর্ড দাও প্লাকেস্ট বার্নিং। হ্যাঁ, প্লাকেস্ট মানে কি বলো? মানে যেন তাকে এই ফুলের যে গাছ সেখান থেকে যেন ফুলটাকে ছিঁড়ে ফেলেছে, সে যেন কানেক্টেড ফিল করতে পারছে না কোনো কিছুর মধ্যে, সে নিজেকে যেন অনুধাবন করতে পারছে, কারণ সে কানেক্টেড নেই। এত মানুষ এত পরিশ্রম করছে, তারপরে মানুষ কত ভালো আছে, আমি কেন কিছু ফিল করছি না? আমার ভিতরে কেন শুধু কষ্ট, দুঃখ, এগুলো? ওরাও তো ওরা শারীরিক পরিশ্রম করতেছে, হয়তোবা মানসিক দুঃখ পাচ্ছে না, আর আমরা হয়তোবা শারীরিক পরিশ্রম না করেই মানসিক কষ্টে দুঃখে আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। এভাবেই তো জীবন চলছে। তাই দেখো এখানে দ্য স্পিকার রিফ্লেক্টস অন হিজ লাইফ অ্যান্ড ইমোশনস থ্রু ফ্র্যাগমেন্টেড ভিভিড ইমেজেস। হি মানে বিভিন্ন জায়গার সে রিকল করছে। হ্যাঁ,
He recalls growing up in places like Highbury, Richmond, Kew, where emotional unraveling occurred, evoking a moment of physical intimacy by Richmond. Lying back in a narrow canoe, now physically present at Moorgate, he feels emotionally numb. মানে সে জায়গা চেঞ্জ করছে, কিন্তু কোনো জায়গাতে সে কি নিজেকে মানিয়ে নিতে পারছে না, and disconnected, recalling a past event when a man wept and promised a fresh start, but the speaker remained indifferent, unsure what to feel or resent. তার জন্য আমি কি বলবো, কি হবে, কি বলা, কমেন্ট করার আছে। At Margaret's Sand, a beach setting, the speaker feels an inability to find meaning or connection in life. Nothing with nothing. He observed the harsh realities of life through the image of broken fingernails or dirty hands, symbolizing hardship and toil. His people are humble and resigned, expecting nothing from life. So the repetitive la emphasizes a sense of emptiness and meaningless noise. The speaker then metaphorically arrives at Carthage, an ancient city often associated with destruction and passion, symbolizing a spiritual and emotional crossroads. The passage closes with an intense cry of burning, representing torment, desire, and purification, and a plea to the Lord for rescue and salvation from this consuming fire. এই কষ্ট থেকে আমাকে ফ্লাক করে ফেলো, আমাকে তুলে ফেলো, আমাকে সরিয়ে ফেলো, মানে আমাকে কি মেরে ফেলো, আমি আর এখানে থাকতে পাচ্ছি না। কারণ কি, আমি সব কিছুতে এক ধরনের বার্নিং ফিল করছি। আমি আমার নিজেকে কি করতে পারছি না, কানেক্টেড করতে পারছি না। সবাই পরিশ্রম করে কত সুখে আছে, তাদের ফিঙ্গার নেইল ভাঙা, ব্রোকেন, ডার্টি হ্যান্ডস, বাট দে আর হাম্বল পিপল, দে আর হ্যাপি বিকজ দে আর নট এক্সপেক্টিং সামথিং কি হায়ার। অনেক কিছু যাচ্ছে, তাদের জীবন চালানো যতটুকু ততটুকু নিয়ে তারা কত সুখী। আমি কেন পারতেছি না, আমার সমস্যাটা কোথায়? এরকম ভাবে এখানে একটু দেখানোর চেষ্টা করা হয়েছে। আর আছে নাকি এখানে শেষ? আচ্ছা, এটাই শেষ। তো দেখো, প্রত্যেকটা ছোট ছোট ইমেজে আসলে আমাদেরকে কি খুব সুখকর ইমেজ দিচ্ছে, বলো? সুখকর ইমেজ, নাকি ডার্ক সাইড, নাকি সবসময় ডার্ক সাইড দেখানো হচ্ছে? এরকম ডার্ক সাইড আসলে প্রতিনিয়ত দেখছি, তো ব্যাপারটা আমাদের মনে হয় আমরা আসলে এরকমই। আমরা এরকমই, আমরা কখনোই নিজেদেরকে এই অবস্থা থেকে বের করতে পারবো না, কারণ আমরা এরকমই। একদল কি করব বলো, একদল অন্যের ঘাড়ের উপর পা দিয়ে আমরা ওঠার চেষ্টা করব, আর একদল নিষ্পেষিত হবে, আর একদল এনজয় করার চেষ্টা করবে। কিন্তু আলটিমেটলি যে দল এনজয় করার চেষ্টা করতেছে তারা আসলে এনজয় করতেও পারবে না। এক ধরনের বার্নিং ফিল করবে নিজের দিক থেকে। কারণ কি, যে আজকে তার পরিবারের জন্য অনেক মানুষকে ঠকাচ্ছে, মানে ঠকিয়ে নিচ্ছে, একসময় দেখা যাবে সে তার নিজের পরিবারের কাছে কি বলো কানেক্টেড, বলো করতে পারবে, ফিল করতে পারবে সে আনন্দ? পারবে না। এই জন্য যে বিষয়গুলো আমি আমার এক ফ্রেন্ডের কথা বলি, তাকে আমি একসময় একটা কথা বলছি। আমরা বোর্ডিং হোস্টেল থাকতো, ঠিক আছে, এটা হচ্ছে অনেকটা এতিমখানা টাইপের। তো সেখানে ওই ইংল্যান্ড, জার্মানি থেকে কিছু ডোনেশন আসতো, ওই ডোনেশন দিয়ে যারা গরিব ছেলে মেয়ে, যেটা যেমন ইয়াতে আমিও ছিলাম আর কি, তো ওখানে ওরা পড়াশোনা করে। তো আমার এক ফ্রেন্ড ওখানে, আবার আমরা যখন বেরিয়ে আসলাম তখন সে আবার ওখানে ওয়ার্ডেন হিসেবে সে ওখানে চাকরি। ওয়ার্ডেন মানে কি, ওই দেখাশোনার ভার নেই। তো দেখা যাচ্ছে যে সেই যে টাকা পয়সা আসতো, ঠিক আছে, তো ওই গরিব বাচ্চাদের জন্য যে টাকা পয়সা আসতো, সেই টাকা পয়সাগুলো অধিকাংশই কি হতো, বাজেট চুরি হতো। বুঝতে পেরেছো? তো আমি একদিন ওকে বলেছিলাম যে টাকাগুলো কাদের মারছিস একটু খেয়াল রাখিস। বুঝতে পেরেছো? কাদের জন্য টাকাগুলো একটু খেয়াল রাখিস। তো সেটার ফলাফল আজকে সে ফিল করছে। বুঝতে পেরেছো? যে একদল মানে কি বলবো, অন্ধভাবে কারো কল্যাণের জন্য টাকা ব্যয় করতেছে একদল, আর ওই টাকাটাকে যাদেরকে ব্যয় করতে বলা হয়েছে, যাদের জন্য, তাদের জন্য ব্যয় না করে তারা কি করছে, অপচয় করতেছে, বা টাকা পয়সা মেরে নিজের উন্নয়নের কথা ভাবছে। আদৌ কি উন্নয়ন হবে বলো? উন্নয়ন কিন্তু হবে না।
এটা এটা দেখতে সময় লাগবে। এর একটা সেই রাহিম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যানের মনে আছে বলো? হ্যাঁ স্যার। তুমি অপরাধ করেছো, কিছুদিন তো অপেক্ষা করতেই হবে, কারণ ভালো জায়গায় তোমাকে নিয়ে গিয়ে এমন মার দিবে, বুঝতে পারছো? তুমি এখন মারতেছো, ভালোই চলতেছে, খাচ্ছ দাচ্ছ, কি মজা, সবকিছু খুব ভালো চলছে। ওয়েট ওয়েট, তাই তো? ভেরি সুন জায়গা মতো নিয়ে গিয়ে তোমাকে এমন খাসি কাটা কাটবে, জীবনে ভুলতে পারবা না। শুধু আফসোস করবা পিছনে পিছনে যে কেন এগুলো করেছিলাম তখন। এরকম অনেক দেখছি, ছোটবেলা থেকে যাদেরকে যেমনটা দেখেছিলাম সেগুলো ফিল করে এখন দেখতেছি যে কি অবস্থা। হ্যাঁ, ওই জন্য তো বললাম যে একজন আমাদের গ্রামে ধরা হয়, যার জন্য এই কথাটা বলছিলাম, যে তাকে গ্রামের মানুষ একসময় বড় লোক মনে করতো। তার আজকে হচ্ছে কি জানো, তার আফসোসের ব্যাপার হচ্ছে যে তার ওষুধ কিনতে হলেও তার ছেলে মেয়েদেরকে বলা লাগে, বুঝতে পেরেছো? ওষুধ কিনতে হলেও তার ছেলে মেয়েদেরকে বলে তারপরে নিতে হয়। অথচ সে একসময় কত টাকা পয়সা ইনকাম করেছে, আর তার বাড়ির কাজের মেয়েটাকে চিকিৎসা পর্যন্ত করার টাকা তার ব্যয় হয়নি। ঠিক আছে, একটা ছবি আমি আমার ইয়াতে শেয়ার করেছি, হয়তো বা তোমরা দেখছো। জি স্যার, জি স্যার, ওনার কথাই কি বলছিলেন? হ্যাঁ, ওনার কথাই কি বলছেন? যে ওটা নিয়ে আমরা খুব আন্দোলন টান্দোলন করলাম, নিউজ টিউজ দিব আমাদের বন্ধুকে দিয়ে, সে আমরাও টাকা পয়সা দিয়ে হেল্প করতেছি। সে এখন আফসোস করতেছে যে আমার ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারিনি। কি করে পারবা? কারণ ওই বয়সের একটা মেয়ে যাকে তুমি খাটিয়েছো, ঠিকমতো পোশাক দেওনি, খাওয়া দাওয়া দেওনি, এবং 35 বছর ধরে তার কাজের বাড়িতে কাজ করেছে, তাকে তার পারিশ্রমিক পর্যন্ত 1 টাকাও দেয়নি। আর যখন সে অসুস্থ হয়ে পড়েছে তাকে বাড়িতে রেখে চলে গেছে। তাহলে তুমি একজনকে তোমার বাড়িতে কাজ করতেছে, তাকে তুমি দিচ্ছ না, অথচ তুমি তোমার মেয়ে ছেলে মেয়েদেরকে সেইভাবে দিচ্ছ, সেটা তো চলবে না, সেটা তো হবে না। অপেক্ষা করো। তাহলে তুমি যে মেয়েটাকে চিকিৎসা করনি, তা তোমার চিকিৎসার জন্য তো টাকা তোমার ছেলে মেয়েদের কাছে কি করতে হবে? হাতে চেয়ে নিতে হবে, তো কিছু করার নাই। তো এই জায়গাগুলো খুবই সেনসিটিভ, বুঝতে পেরেছো? খুবই সেনসিটিভ জায়গা। আমি তো জি অনেককে স্যার। দেখতেছি, অনেককে দেখতেছি। আমি আমার এই যে কিছুদিন আগে আমাদের এক স্যার আছে ওইরকম, তো তিনি আমাদের হাই স্কুলের স্যার ছিলেন। তার ছেলে মেয়ে একটা মানুষ হয়নি, একটা তো গাঁজা খেয়ে পুরো নষ্ট হয়ে গেছে, দুটাই শেষ। তিনি ওরকম একটা ওয়ার্ডেন হিসেবে কাজ করতেন একটা, হ্যাঁ, সেখানে টাকা পয়সা মেরে অনেক জমি জায়গা কিনেছিলেন, বুঝতে পেরেছো? তার আজ 2 ছেলে মেয়ে, একটা চোখ গাঁজা খেয়ে শেষ হয়ে গেছে, সে আমাদের ফ্রেন্ড ছিল, আমাদের সাথে পড়তো, কিন্তু গাঁজা টাজা খেয়ে নেশাগ্রস্ত হয়ে তার অবস্থা শেষ। আর একজন তো মোটামুটি ময়মনসিংহে কোন এক উপজাতিকে বিয়ে করে সেখানেই সে থেকে আছে। এখন এদের টাকা পয়সা নাই, থাকার মতো জায়গা নাই, ঠিক আছে? তো মাঝে মাঝে কষ্টও লাগে, স্যার হিসেবে আমরা মাঝে মাঝে কিছু কিছু ইয়া করি, কিন্তু সেই কথাগুলো তো ভুলে যাওয়ার নাই, বলো? ভুলে যাওয়ার, বলো? তুমি যে অপরাধটা করবে তার জন্য, ওই যে আমি শুধু ওইটা রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যানের কথা বলি, যে আমি অপরাধ করছি, আমি প্রতিনিয়ত ফিল করি আমার কি এটা অপরাধ হচ্ছে, আমি কি এটা করা ঠিক হচ্ছে, নাকি আমি এখন ভালো আছি, মানে আমি কি সেই, হ্যাঁ, সেই নাবিকের মতো না তো, যে কিছুক্ষণ পরে সৃষ্টিকর্তা আমাকে দিবেনি সেরকম, জাপটে পিষ্টে মার, হ্যাঁ, শুধু অপেক্ষা করতে হবে। তো যাই হোক, এই কথাগুলো, এই জায়গাগুলো এরকম ফিল করাবে তোমাকে, হ্যাঁ। তো যাই হোক, এগুলো তো দেখতেছি, এগুলো পড়েও আমাদের টিচারদের ভিতর তো আমরা দেখি, এগুলো কি পড়েনি তারা? বলো, আমি মাঝে মাঝে ভাবি এই জিনিসগুলো কি আমরা পড়িনি? তারপরও কেন আমরা এরকম আচরণ করি বলো তো? তার মানে কি আমরা ওই যে ফিল করছি না? স্যার ওই স্যাররা হয়তো সামারি টামারি করে গেছে, খালি শুধুটাই যে ডেপথে হ্যাঁ, করে নাই। মানে কি বলবো, আমাদের এক স্যারের কথা বললামই তো, আমার জীবনে আমি চাকরি করতে এসে প্রথম অবাক হয়েছি, ঠিক আছে? তো আমাদের কলেজের ছেলেমেয়েরা আছো তোমরা, এখন ওই স্যারের কথা আর কি বলবো, এর আগেও তোমাদেরকে বলেছি অবশ্য। তিনি, সে দুর্ভাগ্য হোক সৌভাগ্য হোক, তিনি আর পৃথিবীতে নাই, হ্যাঁ। এমন এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো মানে কি বলবো, ঘটার কথা ছিল না। হুম তো যাই হোক, অনেক কিছুই আসে, এগুলো আসলে এগুলো মাথায় অটোমেটিক ঘোরাফেরা করে, যখন কবিতাগুলো পড়ি না তখন সব মাথায় এসে যেন জড়ো হয় এই জায়গাগুলো, যেগুলো আসলে তাই তো, এগুলো 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 মেলাতে হয় তখন, হ্যাঁ, যে এগুলো ফিল করতে হবে, ডিসকানেক্টেড ফিল করতে হবে, হতাশা ফিল করতে হবে, হ্যাঁ। কিছু করে না, তুমি আজকে, হ্যাঁ, রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যানের মতো পাখি মেরে খুব খুশি আছো, কোনো সমস্যা নেই, খুব শীঘ্রই তোমার বার্নিং শুরু হয়ে যাবে, শুধু টেনশনে থাকো, হ্যাঁ। তখন মনে হবে
সৃষ্টিকর্তা আমাকে খুব তাড়াতাড়ি এখান থেকে নিতে পারলেই বেঁচে যাই। হ্যাঁ, ওকে। তারপরে স্যার, হ্যাঁ বলো। বলতেছি আজকে এসএসসি রেজাল্ট দিছিল তো হুম তো প্রতি বছরই তো অনেক গোল্ডেন থাকে, প্লাস থাকে। হুম আমাদের আমি যে স্কুল থেকে পড়েছি তো ওই স্টুডেন্ট সংখ্যা ছিল হচ্ছে 240 জন, হুম তার মধ্যে 180 জন ফেল আসছে। আচ্ছা, এটাই তো অরিজিনাল রেজাল্ট, বা তারও থেকে আরো খারাপ রেজাল্ট হওয়ার কথা। তো রেজাল্ট তো আরো খারাপ হওয়ার কথা। এতদিন তো এ প্লাসের ইয়া আর চলতেছিল। কিন্তু একটা স্কুলে, নরসিংদীর একটা স্কুলে 320 জন এক্সাম দিয়েছে, 320 জনই এ প্লাস। হ্যাঁ, ওই তো দেখো, যে জায়গা মতো যে যেখানে আছে সে সেখান থেকে যেভাবে নেওয়ার। হ্যাঁ, কোনো কোনো স্কুল কলেজ আছে না যে একদম পুরো সব ফেল। বলো। স্যার 134টা প্রতিষ্ঠানে কোনো পাশই আসেনি, সব ফেল। হুম আচ্ছা, আমাদের মেহেরপুর জেলার রেজাল্টের অবস্থা অনেক খারাপ। এ খারাপ তো হবেই, বরং রেজাল্ট তো আরো খারাপ হওয়ার কথা। এত ভালো রেজাল্ট দেখে তো আমরা ভাবি। শতভাগ পাশ করেছে শুধু জিনিয়াস স্কুলে, তাছাড়া মোটামুটি সব স্কুলে অর্ধেক ফেল, এরকম কারণ অবস্থা। এতদিন যা খাতা, এতদিন তো প্রতিযোগিতা চলছিল কারণ গতবারের থেকে যদি এ প্লাস এবারে বেশি না দিতে পারি তাহলে তো রাজনৈতিক দুর্নাম হয়ে যাবে, বুঝেছো? আচ্ছা যাও, আমরা এটা একটু শেষ করি, হ্যাঁ, পার্ট 4। তারপরে আগামী দিন আমরা পার্ট 5টা শেষ করব। যাই হোক, তাই বলছি, দেখো, ডেথ বাই ওয়াটার, এটা একটা এ পার্টে একটা স্টেঞ্জা। এইটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে খুবই একটা সুন্দর কথা বলা আছে। দেখো, ফ্লেভাস দ্য ফিনিশিয়ান মানে ফিনিশ আ ফোর্টনাইট ডেড। তাহলে কি, একজন ফিনিশিও, হ্যাঁ, তার নাম হচ্ছে কি ফ্লেভাস, তিনি একজন হয়তো নাবিক। ফোর্টনাইট ডেড মানে কি? ফোর্টনাইট মানে বুঝো তো? ফোর্টনাইট বলতে 14 দিনকে বোঝায়, 2 সপ্তাহকে বোঝায়, ঠিক আছে? তা সে মারা গেছে কয়দিন হলো? 2 সপ্তাহ। হ্যাঁ, 14 নাইটস। দেখো, ফোর্টনাইট মানে হচ্ছে আর ইউনিট অফ টাইম ইকুয়াল টু 14 ডেজ, 2 উইকস। 14 দিন হলো তিনি মারা গেছেন। তিনি একজন, তার নাম হচ্ছে ফ্লেভাস দ্য ফিনিশিয়ান। ফরগেট দ্য ক্রাই অফ গার্লস, সে এখন সব ভুলে গেছে। গার্লস পাখিরা যেভাবে চিৎকার করে ডাকতো নদীতে, সিগাল বলি না, গার্লস মানে কিন্তু সিগালকে বোঝানো হচ্ছে, ঠিক আছে তো? তার সে চিৎকার সে ভুলে গেছে। এতদিন সে কত এনজয় করেছে, হ্যাঁ, সেই সিগালস কিন্তু এখন আর চিৎকার করলেও সেগুলো চিৎকার সে আর শোনে না। অ্যান্ড দ্য ডিপ সি সুয়েল অ্যান্ড দ্য প্রফিট অ্যান্ড লস, সে সব ভুলে গেছে। কি কি ভুলে গেছে আরো? দ্য ডিপ সি সুয়েল, এই যে নদীর যে মুভমেন্ট, সেগুলো সব ভুলে গেছে। দ্য প্রফিট অ্যান্ড দ্য লস, জীবনের ব্যবসায়ের হিসাব পাতি সব সে ভুলে গেছে, আর কিচ্ছু মনে নাই। জীবিত থাকা অবস্থায় কত রোমান্টিক ছিল, নদীর, হ্যাঁ, নদীর কূলে বসে সিগালের চিৎকার শোনা, সমুদ্রের মুভমেন্ট দেখা, আর জীবনের ব্যবসায়ের, হ্যাঁ, যেহেতু একজন ব্যবসায়ী মার্চেন্ট, তার প্রফিট এবং লস নিয়ে কত চিন্তা করেছে, আর কিচ্ছু তার মনে নাই, সব ভুলে গেছে। আ কারেন্ট আন্ডার সি পিক্স ইজ বোন ইন উইসপার্স, হয়তো তার বডিটা পানিতে ভেসে গেছে, নদীতে হয়তো ডুবে গেছে, তার হাড়গুলো হয়তো কি হচ্ছে, নদীর স্রোতে ভেসে যাচ্ছে। হ্যাঁ, as he rose and fell he passed the stages of his youth and age and youth entering the whirlpool। ঠিক এখানে দুটা জিনিস একসাথে বোঝাচ্ছে, যে তাকে যখন সমুদ্রে নিয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, ঢেউ এসে কখনো উঠছে আর নামছে, রাইজ রোজ অ্যান্ড ফেল, এইভাবে যখন সে রোজ অ্যান্ড ফেল করছে তখন হচ্ছে কি, দেখো, হি পাসেস দ্য স্টেজেস অফ হিজ এজ অ্যান্ড ইউথ অ্যান্ড এন্টারিং দ্য whirlpool। হয়তো এটাকে রিপ্রেজেন্ট করছে ঠিক এরকম, যে জীবনেরও উত্থান পতন আছে। হ্যাঁ, কি ইউথ ছিল এক সময় মানে রাইজ, আর এন্টারিং দ্য whirlpool মানে কি ওল্ড এজ, পড়েছে whirlpool-এর ভিতরে, সব কিছু ঘূর্ণিপাত তার মাথায় কাজ করছে না। ঠিক যেমন করে মৃত বডি এই সমুদ্রে ভেসে যাচ্ছে, কখনো ঢেউ উপরে উঠছে কখনো নামছে, হ্যাঁ, আর এদিকে ভেসে চলে যাচ্ছে, কেউ আর তার কথা মনে করছে না। আর সেও জাগতিক সব চিন্তা ভাবনা সব কি মনে আছে তার আর
বলো, সব ভুলে গেছে। সুতরাং জেনিটাল আর জু, ও ইউ, ইউ মানে কি রিটার দেখে বোঝানো হচ্ছে। জেনিটাল আর জু, তুমি জেনিটাল হও মানে অবিশ্বাসী হও, আর তুমি জু হও তুমি বিশ্বাসী হও। ও ইউ হু টার্ন দ্য হুইল অ্যান্ড লুক টু উইন্ডওয়ার্ড, অতএব এখানে জীবনের স্রোতের কথা বলছে নাকি, যে তোমরা যারা এখনো জীবনের হুইল ঘোরাচ্ছ, মানে কি হুইল মানে কি জায়গায় জাহাজের স্টিয়ারিং নাকি, অ্যান্ড লুক টু উইন্ডওয়ার্ড, এবং জীবন চালানোর জন্য যে উইন্ডের দিকে তাকাচ্ছ যে কখন বাতাস বইবে আমি আমার পাল তুলে দিব, জীবন চলবে। যারা মানে কি যারা এখনো জীবন নিয়ে ভাবছো, যারা এখনো জীবন পরিচালনার জন্য হতাশ, ঠিক আছে তো, যারা এখনো জীবনের হুইলকে টার্ন করেই যাচ্ছ, সবাইকে বলতেছি কনসিডার ফ্লেভাস। সবাই এই ফ্লেভাসের কথা একটু ভাবো। হু ওয়ান্স, দেখো, হু ওয়াজ ওয়ান্স হ্যান্ডসাম অ্যান্ড টল অ্যাজ ইউ, যে তোমার মতো একসময় কি ছিল, হ্যান্ডসাম ছিল, তোমার মতো একসময় টল ছিল, শক্তিশালী ছিল, আজকে কি সে আছে বলো, আছে আজকে? আজকে আর সে নাই। অতএব বিশ্বাসী হও অবিশ্বাসী হও, মানে কি ধার্মিক অধার্মিক, খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মুসলিম যেই হও না কেন, এই জীবনের এই ঘূর্ণিবাদ চলবেই, কিন্তু এই জায়গাতে তোমাকে আসতেই হবে, তোমাকে ভাবতেই হবে। দেখো সে বলছে, হ্যাঁ, ইন দিস ডিপলি সিম্বলিক রিফ্লেক্টিভ প্যাসেজ T.S. Eliot represents the image of Flavus the Phoenician, a once handsome and successful merchant who has been dead for 2 weeks. The poem emphasizes how death erases all memories and attachment to the physical world. Flavus has forgotten the natural sounds of seagulls, the swelling movement of the sea, and even the concerns of commerce such as profit and loss, which once defined his life. The sea becomes a metaphorical force of nature that strips his body gently and silently as a current undersea picked his bones in whisper. His body caught in the motion of the tides, rise and falls in the water, symbolically retracing the stages of his life, youth, adulthood and old age, before finally being drawn into whirlpool, representing the final inescapable pool of death. Huh? Eliot then addressed the readers directly, whether genital or Jew, and urges them to consider Flavus. This call to a reflection is a moral reminder that death is universal and impartial. No matter one's religion, power, beauty or success, all human beings are destined to meet the same end. Flavus, who was once tall, strong and attractive, now lies powerless beneath the sea. His stories serve as a cautionary tale, warning against pride, materialism and the illusion of permanence in life. Through this passage, Eliot confronts the reader with the transience of human existence and the futility of worldly pursuit in the face of inevitable mortality. কি বুঝতে পেরেছ? এই প্যাসেজটা এখানে আমাদের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছে। আচ্ছা, এরপর আমাদের কোন রাইটারের কবিতা আছে বলো তো? এরপর কয়জন রাইটারের কবিতা আছে? আমি তো এখানে 3টা দেখতেছি কেন? ডিলান থমাসের কবিতাগুলো ছোট ছোট। 4 জনের আছে স্যার। 4 জন না? এই 2 মাসে কিন্তু 2টা পেপার শেষ করতেই হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আচ্ছা, এখানে একটা সমস্যা হচ্ছে, পোয়েম ইন অক্টোবর এটা, আর এই জায়গার রাইটারের নামটা কেটে গেছে, তাই না? এখানে আরেকটা নাম ছিল হচ্ছে সিলভিয়া প্ল্যাথ। আচ্ছা, আচ্ছা, তো আজকে এই পর্যন্ত রাখতে হচ্ছে। তো আগামীকাল যদি সময় পাই আমি তোমাদের একটা ক্লাসের দিব, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে আগামী দিন আমরা এটা শেষ করতে পারবো। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট, বাই। সালাম।